শুভ সন্ধ্যা। বিড লিসেনার্সের মন বিষয়ক সাপ্তাহিক আয়োজনের আজকে পঞ্চম পর্ব, মনসমীক্ষণের পঞ্চম পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে 29শে আষাঢ় 1427 এবং 13ই জুলাই 2020 সোমবার। বিড লিসেনার্সের এই আয়োজনে আমরা আজকে কথা বলবো আজকের বিষয় আত্মহত্যা প্রতিরোধ, আমাদের ভূমিকা এবং করণীয়। এ বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের দুঃখিত, আমি একটু টেকনিক্যাল সমস্যায় পড়ে গেছিলাম। তো এই বিষয় নিয়ে কথা বলতে আমাদের আজকের বিষয় আত্মহত্যা প্রতিরোধ, আমাদের ভূমিকা এবং করণীয়। এই বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের স্টুডিওতে সংযুক্ত হয়েছেন জনাব ফয়সাল আহমেদ রাফি, সাইকোলজিস্ট, যিনি দীর্ঘ সময় ধরে আত্মহত্যা প্রতিরোধ নিয়ে কাজ করছেন। বিশ্ববিদ্যালয়ের এডুকেশন এবং কাউন্সিলিং সাইকোলজি বিভাগ থেকে মাস্টার্স কমপ্লিট করে একটা লম্বা সময় বাংলাদেশের প্রথম এবং একমাত্র আত্মহত্যা প্রতিরোধকারী হেল্পলাইন বা মানসিক স্বাস্থ্য সেবার হেল্পলাইন কানপেতে রইতে প্রথমে ভলান্টিয়ার হিসেবে এবং পরবর্তীতে উনি ম্যানেজমেন্ট হিসেবে কাজ করেছেন। তারপর আস্তে আস্তে গড়ে তুলেছেন তার নিজের প্রতিষ্ঠান এবং বিড লিসেনার্স, যেটাতে উনি সাইকোলজিস্ট হিসেবে কাজ করছেন। স্টুডিওতে স্বাগত জানাচ্ছি জনাব ফয়সাল আহমেদ রাফি ভাইকে। থ্যাংক ইউ। আমাদের স্টুডিওতে আজকে আরেকজন বিখ্যাত মানুষ এবং প্রিয় মুখ, আমাদের অত্যন্ত পছন্দের ইশরাত আমিন আপু। ইশরাত আমিন আপুকে স্বাগত জানাচ্ছি। ইশরাত আমিন আপুর পরিচয়টা আমি একটু বলে নেই। আমি দীর্ঘ 20 বছরের কাছাকাছি সময় ধরে আসলে বিবাহের ছবি বা ওয়েডিং ফটোগ্রাফিতে যে মানুষটি নিরলসভাবে পরিশ্রম করে গেছেন এবং সেটার মানে রিকগনিশন হিসেবে যিনি পেয়েছেন গত বছর মিলেনিয়াম ব্রিলিয়ান্স অ্যাওয়ার্ড 2019, এবং সেই মানুষটি এখন তার ইশরাত আমিন ফটোগ্রাফির সিইও হিসেবে তো উনি কাজ করছেনই, এছাড়াও সাপোর্টিং যারা নামে একটা বিশাল গ্রুপ মেয়েদের যেটা উনি পরিচালনা করছেন, যেটার মাধ্যমে উনি মেয়েদেরকে সাপোর্ট দিচ্ছেন, বিভিন্ন রকম এন্টারপ্রেনার মেয়েদেরকে, নারী উদ্যোক্তা মেয়েদেরকে উনি সাপোর্ট দিচ্ছেন। বিকারুন্নেসার সেই স্পেশাল এবং মানে সেই মানুষটি ইশরাত আমিন আপু। আমি স্বাগত জানাচ্ছি স্টুডিওতে ইশরাত আমিন আপুকে। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, আই এম ডুইং গুড। আশা করছি আপনারাও ভালো আছেন এবং আমাদেরকে যারা শুনছেন, লিসনার্স আছেন, তারাও সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। ধন্যবাদ আপু। আমি রাফি ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাইবো, রাফি ভাই আজকে কেমন আছেন আপনি? আপনার কেমন যাচ্ছে? রাফি ভাইকে শুনতে পাচ্ছেন? হ্যালো রাফি ভাই, মনে হচ্ছে একটু নেটওয়ার্কের সমস্যা আছে। আমরা আবার রাফি ভাইয়ের কাছে ফিরবো। তো আমি প্রথমে একটু একটা প্রশ্ন করতে চাই ইশরাত আমিন আপুর কাছে। আমাদের আজকের বিষয় আত্মহত্যা প্রতিরোধ, আমাদের ভূমিকা এবং করণীয়। তো এরকম একটা বিষয় নিয়ে আসলে আত্মহত্যা বিষয়টা নিয়ে আসলে সবাই সবসময় কথা বলেন না। তো আমরা আসলে আত্মহত্যা প্রতিরোধের এই বিষয়টি নিয়ে অনেক কথা বলতে চাই। আমরা আমাদের দর্শকদেরকে জানাতে চাই যে এই যে আমরা যতক্ষণ কথা বলছি, অলরেডি আমাদের 4 মিনিট হয়েছে, প্রতি 40 সেকেন্ডে বেশি কিন্তু একজন মানুষ আত্মহত্যা করেন। এই কিছুক্ষণের মধ্যেও একজন মানুষ কিন্তু আত্মহত্যা করেছেন। এবং 2017 সালের হিসাব অনুযায়ী বাংলাদেশে গড়ে প্রতিদিন 61 জন মানুষ আত্মহত্যা করেন। এই সংখ্যাটা কিন্তু কোনো অংশে কম নয়। বাংলাদেশে প্রতিদিন গড়ে 61 জন মানুষ আত্মহত্যা করেন। এটা আমাদের করোনায় দেখতে পাচ্ছি আমরা, প্রতিদিন কোনোদিন 50 জন মানুষ মারা যাচ্ছে, কোনোদিন 40 জন মানুষ মারা যাচ্ছে, কোনোদিন 60 জন মানুষ মারা যাচ্ছে। কিন্তু এটা তো এই সময়টুকুর জন্য, কিন্তু সারা বছর জুড়ে গত বছরের 2018-তে বাংলাদেশে 10 লক্ষ মানুষ আত্মহত্যা করেছে। এই সংখ্যা কিন্তু বাড়ছে, প্রতিনিয়ত বাড়ছে। তো এরকম একটা বিষয় নিয়ে আমরা
চেষ্টা করছি মানুষকে জনসচেতন করতে, কারণ শুধুমাত্র সচেতনতার মাধ্যমেই কিন্তু আত্মহত্যার এই ভয়ঙ্কর ব্যাধি থেকে আসলে মানুষকে রক্ষা করা যায়। তো ইসলামিন আপুর কাছে আমার প্রশ্ন, আপনি একটু বলুন তো আপু, যে যারা আত্মহত্যা করতে চায়, যারা ফেসবুকে স্ট্যাটাস দেয় বা বিভিন্ন জনকে বলে, তারা কি আসলেই আত্মহত্যা করতে চায়, নাকি তারা এমনিতেই শুধুমাত্র অ্যাটেনশন সিক করার জন্য তারা এই ধরনের স্ট্যাটাস দেয়? আপনার কি মনে হয়? ওয়েল, আমি আসলে জেনারেল পার্সপেক্টিভ থেকে বলতে পারি, সিন্স আই এম নট অ্যান এক্সপার্ট, আমার থেকে বেশি ভালো রাফি ভাই বলতে পারবে। বাট ইয়েট আমার যেটা মনে হয়, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বা আমার আশেপাশে মানুষদের অ্যাক্টিভিটিস এবং নিজেরও বিভিন্ন সময় কিন্তু ডিপ্রেশন হয়, এর থেকে আমি যেটা বলতে পারি যে আমরা আসলে কেউই কিন্তু আত্মহত্যা করতে চাই না, আমরা সবাই বেঁচে থাকতে চাই। তো ডিপ্রেশন এমন একটা জিনিস যেটা কিনা আমাদেরকে আসলে আত্মহত্যা পর্যন্ত নিয়ে যায়। সো অ্যাটেনশন সিকিং এর যে ব্যাপারটা আসে, অ্যাটেনশনের ব্যাপারটা হচ্ছে যে আমি ফার্স্টে কিন্তু অ্যাটেনশনই চাই, যে আমার আশেপাশের লোকগুলো আমাকে অ্যাটেনশন দিক, আমি বেঁচে থাকতেই চাই। আমরা যখন ডিপ্রেশনে পড়ি, আমি জানতে চাই যে আমাদের এখানে আমরা যারা আছি, আমাদেরকে কখনো কোনো একটা বার কি মনে হয় না এই যে এই জীবনটা দিয়ে কি হবে, বেঁচে থেকে কি লাভ? এই কথাটা কিন্তু আমাদের প্রতিনিয়তই, বা কোনো না কোনো সময় আমরা যখন আপসেট হই, আমরা পরীক্ষায় ফেল করি, আমাদের চাকরিতে কোনো সমস্যা হয়, বসের সাথে কোনো প্রবলেম হয়, ওর আমাদের প্যারেন্টসের সাথে কোনো প্রবলেম হয়, ফ্রেন্ডদের সাথে কোনো প্রবলেম হয়, যখন আমরা কোনো প্রবলেমে পড়ি, একটা টাইমে গিয়ে আমাদের মনে হয় যে এই জিনিস আসলে কি লাভ। কিন্তু দ্য নেক্সট মোমেন্ট আমাদের সাথে যখন কিছু একটা ভালো হয়, আমরা একটা ভালো মুভি দেখি, আমরা একটা ফ্রেন্ডের সাথে আলাপ করি, গল্প করি, আমাদের প্যারেন্টসের সাথে একটা ভালো টাইম আবার স্পেন্ড করি, বকা খেলাম বাবার থেকে, কিন্তু একটু পরে যখন তারা এসে আবার আমাদেরকে আদর করে দুইটা কথা বলে, তখন কিন্তু আমরা ভুলে যাই, তখন আমাদের মনে হয় এই জীবনটাই অনেক ভালো এবং বেঁচেই থাকতে হবে, আমরা কেউ মারা যেতে চাই না। কিন্তু দেয়ার সার্টেন টাইমস যখন আমাদের মনে হয় যে না, আমরা অনেক আপসেট হয়ে যাই। তো এই টাইমটাতে আমাদের আশেপাশে যে মানুষগুলো আছে, ফ্যামিলি মেম্বার্স, ফ্রেন্ডস অ্যান্ড এভরিওয়ান, যখন আমরা দেখতে পাই যে একটা মানুষ এরকম একটা সিচুয়েশন বা একটা ফেজ দিয়ে যাচ্ছে, তখন আমাদের উচিত তাকে মোটিভেট করা, কারণ সেই মানুষটা যখন অ্যাটেনশনটা চায় এবং সে অ্যাটেনশনটা পায় না, তখন দেখা যায় সে নিজেকে ডিসকানেক্ট করে ফেলে, নিজেকে আইসোলেট করে ফেলে সোসাইটি থেকে, তার ফ্রেন্ড সার্কেল থেকে, সবার থেকে। তো যখন একটা মানুষ আইসোলেটেড থাকে, একটা বন্দি ঘরে আপনি যদি 24 ঘন্টা থাকেন, আপনার মাথায় নানান রকমের চিন্তা আসবে। তো সেই মানুষটা যখন দিনের পর দিন নিজেকে আইসোলেশনে রাখছে, সে ডিসকানেক্টেড থাকছে, তার মধ্যে কিন্তু বিভিন্ন রকমের চিন্তা আসাটা স্বাভাবিক। এবং ডিপ্রেশন তো একটা, আসলে আমার কাছে মনে হয় যে এটা একটা অসুখ বা এটা একটা রোগ। তো যারই রোগ আছে, আমরা যখন ঠান্ডা, কাশি, সর্দি, জ্বর এগুলোকে যেভাবে আমরা ট্রিট করি, আমাদের আপনজনের যখন কারো ঠান্ডা লাগে, জ্বর হয়, আমরা তাকে মধু খাওয়াই, আমরা তাকে ওষুধ খাওয়াই, কত কিছু করতে থাকি। তো যেই মানুষটা হতাশায় ভুগছে, যে মানুষটা হাসতো 2 দিন আগেও, সেই মানুষটা 3 নাম্বার দিন সে আর হাসছে না, সে কারোর সাথে কথা বলছে না, তো তখন তাকেও ট্রিট করতে হবে। তো এই জন্য আমার যেটা মনে হয় যে আমরা কেউই আত্মহত্যা করতে চাই না, আমরা চাই বেঁচে থাকতে, এবং আমরা চাই আমাদের আশেপাশের মানুষগুলো আমাদের প্রতি কম্প্যাশনেট থাকুক। আমরা ফেল করব, কিন্তু দ্যাট ডাজন্ট মিন যে আমাদের ফেলিয়ারটাকে বারবার যদি চোখে আঙুল দিয়ে দেখা দেওয়া হয়, তাহলে আমরা ওই ফেলিয়ারের মধ্যেই আটকায় যাব, ওই গণ্ডির থেকে আমরা আর কখনো বের হতে পারবো না। সো দিস ইজ ফর মি, যে না, আমরা কেউ আত্মহত্যা করতে চাই না। চমৎকার আপু, আপনি এত চমৎকার করে আসলে ইন্সপায়ারেশন দিলেন আমাদেরকে। আসলে আপনার এই কারণেই হয়তোবা আপনি এত মানুষকে ইন্সপায়ার করে আসতে পারছেন। আমি আপনার সাথে প্রথম আপনার কথাতে আসলে খুবই ভালো লাগলো আপু, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। আমরা আসলে এই কথাটার আসলে টেকনিক্যাল পার্সপেক্টিভটা একটু ফয়সাল রাফি ভাইয়ের কাছ থেকে শুনবো, যে আপনার কাছে সাইকোলজিস্টদের ভাষায় কি মনে হয় যে একজন অ্যাটেনশন সিকার যখন সে আসলে মেসেজ দিচ্ছে যে সে আত্মহত্যা করতে চায়, এটা কি আসলে আত্মহত্যা করতে চায়, বা ব্যাপারটা আসলে কি, আমাদেরকে একটু বলবেন যে বা কেন আত্মহত্যা করতে চায় মানুষ? আচ্ছা, আমি ইশরাত আমিন আপুর সাথে আর কি সম্পূর্ণভাবে একমত আর কি, যে স্টেটমেন্ট উনি দিয়েছেন যে না, আমরা কেউই আত্মহত্যা করতে চাই না, প্রতিটা মানুষই বাঁচতে চায়। এখন তাহলে কোন পর্যায়ে গিয়ে একটা মানুষ আত্মহত্যা করে বা কেন করে? আমরা যদি একটু খেয়াল করি, দেখবো যে বিভিন্ন জায়গায় আমরা একটা স্টেটমেন্ট শুনতে পাই যে রিলেশনশিপ ব্রেকআপ হয়েছে তাই সুইসাইড করেছে, জবে ঝামেলা হয়েছে তাই সুইসাইড করেছে, একাডেমিক ফেলিয়ার হয়েছে তাই সুইসাইড করেছে। এখন এই জায়গাটাতে আমরা দেখতে পাই যে এটা যে ডিরেক্ট একটা কজ আর কি ইম্প্যাক্ট করা হইতেছে, যে এই কজের কারণেই বিষয়টা হচ্ছে। তো আমরা যদি একটু চিন্তা করি যে এই বিষয়টা কিরকম হচ্ছে, প্রথমে যখন হচ্ছে একটা মানুষ সুইসাইডের কথা চিন্তা করার আগে সে কোনো একটা রিস্ক
অর্থাৎ সুইসাইডাল রিস্ক থাকে যেসব কাজে, এই ঘটনাগুলোর মধ্য দিয়ে যাচ্ছে, এরপর তার মধ্যে আনবিয়ারেবল ইমোশনাল পেইন তৈরি হচ্ছে। সেই পেইনটা এমন পর্যায়ে যাচ্ছে ধীরে ধীরে, যখন একটা পর্যায়ে গিয়ে সে নিজের এই কষ্টটাকে কোনোভাবেই ম্যানেজ করতে পারছে না, সে কোনোভাবেই কোথাও থেকে সাপোর্ট পাচ্ছে না, তখন তার মধ্যে আত্মহত্যামূলক চিন্তা জেনারেট হয় বা ফর্মুলেট হয়। সেখান থেকে সে যখন আত্মহত্যার চিন্তাটা করে, তখনও কিন্তু সে মারা যেতে চায় না, তখনও সে একটা হেল্প সিক করে বা একটা জিনিস চায় যে তাকে কেউ বুঝুক, তার পাশে কেউ থাকুক। এই আত্মহত্যামূলক চিন্তা থেকে ধীরে ধীরে যখন হচ্ছে সে চিন্তাটাকে পরিকল্পনায় পরিণত করে, পরিকল্পনা থেকে সেটা মিনস কালেকশন, অর্থাৎ আত্মহত্যা করার পুরো পরিকল্পনার ম্যাটেরিয়াল কালেক্ট করে, তারপর সে আত্মহত্যার ঘটনা ঘটায়। অর্থাৎ পুরো প্রক্রিয়াটা যদি আমরা দেখি, ইটস নট এ হিট অফ দ্য মোমেন্ট। আমরা অনেকেই বলে ফেলে যে ও হচ্ছে ইমোশনালি হয়ে আত্মহত্যা করে ফেলছে, বিষয়টা আসলে মোটেও আর কি এগ্রি করি না আমরা। কারণ হচ্ছে হিট অফ দ্য মোমেন্ট আত্মহত্যার ঘটনা খুব কম, খুবই কম, এবং মূলত আত্মহত্যার ঘটনাগুলো ঘটে দীর্ঘ সময় যখন একটা মানুষ আনবিয়ারেবল ইমোশনাল পেইনের মধ্যে দিয়ে যায়, এবং সেটা যখন সে কোনোভাবেই ম্যানেজ করতে পারছে না, সেই পেইনটা থেকে মুক্তি পাওয়ার জন্য সে আত্মহত্যা করার চিন্তা করে বা চেষ্টা করে। এবং সর্বশেষ সে চিন্তা করার পরেও নানা রকম সাইন অ্যান্ড সিমটম দেখায়, কিন্তু তারপরেও যখন সে সাপোর্ট পাচ্ছে না, তখনই সে আসলে এক্সিকিউশনে চলে যায়। তো আমি বলবো যে একই কথা, যে মানুষ সময় নেয় একটা আত্মহত্যা করার আগে, সে অনেকটা সময় নেয়, সে মারা যেতে চায় না কোনোভাবেই, সে চায় নিজেকে প্রোটেক্ট করার জন্য। মাইক্রোফোন। ধন্যবাদ রাফি ভাই। আমি একটা মানে আজকে এই আত্মহত্যা মতো এরকম একটা বিষয় নিয়ে দর্শকদের অনেক অনেক প্রশ্ন আশা করছি। আমাদের বিট লিসনার্স এর দর্শকরা যারা আছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব, অনুরোধ করব, যারা আমাদের সাথে যুক্ত আছেন এই মুহূর্তে, তারা আজকে ফয়সাল রাফি ভাই আছে, আমাদের সাথে ইশরাত আপু আছে, আপনারা আপনাদের প্রশ্নগুলো কিন্তু আমাদের কমেন্টে করতে পারেন, এবং কমেন্টের মাধ্যমে আপনারা আমাদেরকে আপনাদের মতামত এবং এই বিষয় সম্পর্কে আপনাদের কিছু জানার থাকলে আমরা আমাদের বিশেষজ্ঞদের কাছ থেকে এই বিষয় সম্পর্কগুলো আপনাদের মতামতগুলো পৌঁছে দিব। আমি আত্মহত্যার এই প্রকৃত অবস্থা এবং আমাদের করণীয়, মানে এটা সম্পর্কে আমি বেশ কিছু জায়গায় মানে আমরা জানতে পেরেছি যে আমাদের দেশে প্রতিনিয়ত আত্মহত্যার সংখ্যা বাড়ছে। আমাদের কোনো ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করলে সে সারা জীবন আত্মহত্যা করার চেষ্টা করে। তো এটাও একটা কথা সবসময় শোনা যায়। রাফি ভাই, এই কথাটা কি মানে কেমন, সত্য না? আপনি এই সম্পর্কে একটু বলবেন? একবার যে সুইসাইডাল সে সবসময়ের জন্য সুইসাইডাল, হ্যাঁ, এই কথাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এটা আসলে হচ্ছে এখানে দুই ধরনের একটা ধারণাই তৈরি। একটা ধারণা হচ্ছে যে একবার যে আত্মহত্যার চেষ্টা করে সে সব সময় আর কি আত্মহত্যা করার চিন্তা করবে, বিষয়টা সেটা না। কারণ একটা মানুষ যখন প্রপার সাপোর্ট পায় একটা আর কি তার ওই ঘটনাটার পর, এরপর যখন সে আর কি প্রফেশনাল অ্যান্ড পার্সোনাল লেভেলে যখন সে সেই সাপোর্টটা পায়, তখন সে সেখান থেকে ফিরে আসতে পারে। সে যে সবসময় আত্মহত্যা প্রবণ থাকবে সেটা না। আবার একই সাথে আরেকটা ধারণা, এটারই অপোজিট আরেকটা ধারণা মানুষের মধ্যে বিদ্যমান, সেটা হচ্ছে কি একটা মানুষ আর কি একবার সুইসাইডাল মানে হচ্ছে সে যদি অ্যাটেম্প করে সে আর কখনোই অ্যাটেম্প করবে না। এটাও কিন্তু একটা আর কি ভুল ধারণা। কারণ হচ্ছে যেমন আমার কাছে হচ্ছে একজন বলছিলেন যে সে একবার সুইসাইড করার অ্যাটেম্প নিয়েছে এবং সে হচ্ছে ওয়াশ করা হয়েছে, এখন তার বাবা মা মনে করছে যে সে আর কখনোই অ্যাটেম্প নিবে না, বা সে কারণ সে যে পেইনফুল প্রসেসের মধ্যে দিয়ে গেছে। কিন্তু এটা একদম ফ্যাক্ট যেটা, সেটা হচ্ছে মোর দেন 80% সুইসাইড ঘটে হচ্ছে সেকেন্ড টাইম বা থার্ড টাইম অ্যাটেম্পটে। অর্থাৎ একবার যে আত্মহত্যা করার চেষ্টা করে সে যদি আনসাকসেসফুল হয়, এরপর সে আবার পুনরায় পরিকল্পনা করতে পারে, পুনরায় প্ল্যান করে তারপর সে আত্মহত্যা করতে চেষ্টা করতে পারে। এক্ষেত্রে মূল যে বিষয়টা এখানে পয়েন্ট, সেটা হচ্ছে একবার অ্যাটেম্প করার পর সে যদি সাপোর্ট পায় তাহলে হয়তো সে আর আত্মহত্যা করার চেষ্টা করবে না, আর যদি সে সাপোর্টটা না পায় তাহলে সে আবার অ্যাটেম্প নেবে। ধন্যবাদ রাফি ভাই। আমি ইশাত আপুর কাছে আসবো এবার। ইশাত আপু, আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনি তো এন্টারপ্রেনার, অনেক কাজ করছেন, অনেকের সাথে মিশছেন, অনেকের সাথে আপনার সাথে অনেক কাজ করে এরকম মানুষ আছেন। কর্মস্থলে আত্মহত্যার ঝুঁকি সম্পর্কে আমাদেরকে একটু বলবেন, যে মানে কাজের পরিবেশ কি আসলে আত্মহত্যার ঝুঁকি বাড়ায়, বা কখনো কখনো কি এমন মনে হয় যে এই জায়গার কাজ করার কারণে আসলে মানুষ আত্মহত্যা প্রবণ হয়ে উঠছে?
আমাকে এই সম্পর্কে যদি আপনার আহ, মতামতটা যদি একটু বলতেন কর্মস্থলের কাজের আত্মহত্যা। পরিবেশ, হ্যাঁ কাজের পরিবেশ হতে পারে, সেটা হয়তো বা যেটা আপনি বলছেন ওয়ার্কিং এনভায়রনমেন্ট হতে পারে, স্কুলের এনভায়রনমেন্ট হতে পারে, ফ্যামিলির এনভায়রনমেন্ট হতে পারে। হ্যাঁ, বিভিন্ন স্টিমুলেশন আসলে কাজ করে আমাদের ডিপ্রেসড হওয়ার পেছনে। আমি ডিপ্রেশনের জায়গাটা বলতে পারি, বিকজ আত্মহত্যার মানে ওই জায়গাটার থেকে আমার ধারণাটা কম, আমি ওই জায়গাটাতে যাব না। কিন্তু আমি যদি ডিপ্রেশনের কথা বলি, যে ইয়েস, ওয়ার্ক সেক্টরে যেহেতু অনেক কম্পিটিশন থাকে এবং আমাদের কম্পিটিশনও বলবো, এখানে নেপোটিজম থাকে, এখানে এক্সপেকটেশন থাকে আসলে এমপ্লয়ার এমপ্লয়ির মধ্যে বিভিন্ন ধরনের আসলে এক্সপেকটেশন অ্যান্ড যেটা আমি বললাম যে আই এম বিং ভেরি ফ্র্যাঙ্ক, যে নেপোটিজমেরও জায়গা থাকে, পক্ষপাতিত্ব হয়, যে কাউকে হয়তো বা স্বজনপ্রীতি বা পক্ষপাতিত্বের কারণে কাউকে ভালো কাজ করার পরেও সে পিছিয়ে গেল, কিন্তু আরেকজন হয়তো বা এগিয়ে গেল। এই ধরনের সিনারিও আসলে আমাদের কেন প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে, প্রত্যেকটা দেশে, পুরো ওয়ার্ল্ড ওয়াইড এই জিনিসটা হয়ে থাকে। সেই ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব একটা এক্সপেকটেশন থাকে যে আমি যখন বড় হব, আমি যখন থাকে। কাজ হুম করব, হুম। আমি একটা একটা সার্টেন জায়গায় আমি পৌঁছাবো। আমি কিন্তু একটা অ্যাম্বিশন নিয়ে আসলে বড় হয়েছি যে আমি এই জিনিসটা করব, ওইটার পিছনে অনেক পরিশ্রম করেছি, ইনভেস্টমেন্ট আছে। তো আশানুরূপ যখন আমি সেখান থেকে ফিডব্যাক না পাই, যে আমি কাজ করে যাচ্ছি বাট আমি পজিটিভ ফিডব্যাক পাচ্ছি না, আমি এনকারেজমেন্ট পাচ্ছি না, ইন দ্যাট কেস ইট মাইট লিড সামওয়ান টু ডিপ্রেশন। এখন রাফি ভাই যেটা বলছিলেন যে ডিপ্রেশনের তো একটা সিভিয়ার একটা সার্টেন লেভেলে গিয়ে হিট করলে তখন ওইটা আত্মহত্যাতে গিয়েও ওটা কি হয়, যে ওটা ট্রান্সফরমেশনটা আস্তে আস্তে ধীরে ধীরে হতে পারে। তো ইয়েস, যে এনভায়রনমেন্ট, সেটা ওয়ার্ক এনভায়রনমেন্ট হোক, সেটা ফ্যামিলির এনভায়রনমেন্ট হোক, সেটা রিলেশনশিপের মধ্যেও কিন্তু আসলে একটা এনভায়রনমেন্টের ব্যাপার থাকে, সবকিছুই কিন্তু আমাদেরকে একটা ডিপ্রেশনের লেভেলে নিয়ে যেতে পারে। অ্যান্ড ইয়েস, ওয়ার্কের এনভায়রনমেন্ট ইজ ইম্পর্টেন্ট। সো আমাদের উচিত, যারা আমরা এন্টারপ্রেনার্স আছি, যারা আমরা এমন একটা পজিশনে আছি যেখানে আমাদের আন্ডারে অনেকগুলো মানুষ কাজ করছে, এরকম একটা জায়গায়, এরকম একটা ক্ষেত্রে আমাদের উচিত যে আমাদের যারা আন্ডারে যারা কাজ করছে, বা আমাদের কলিগস যারা আছে, বা আমাদের সাথে যারা কাজ করে, তাদের সাথে অতটুকুই কম্প্যাশনেট হওয়া, সহানুভূতিশীল হওয়া এবং সহযোগিতা করা তাদের সাথে, যে তাদের যেন কোনো জায়গায় তারা যেন ঠেকে যেতে পারে, ফেল করতে পারে, কিন্তু সেটার জন্য যেন তারা হতাশ না হয়ে যায়, যে এত এত এটাকে সিরিয়াস যেন না করে ফেলা হয় এনভায়রনমেন্টটাকে তার জন্য। এরশাদ আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মানে আত্মহত্যা এরকম একটা বিষয় যে যেটা নিয়ে আসলে আমরা খুব কম কথা বলি। আমরা কিন্তু আমরা আমাদের সরকারি রিপোর্টে অনুযায়ী যতগুলো মানুষ মারা যায় বলে আমরা দেখতে পাই, তার চাইতে কিন্তু আরো বেশি আনরিপোর্টেড আত্মহত্যা থাকে। এবং ইরশাদ আপু যেটা বলছিলেন যে ডিপ্রেশনের একটা লাস্ট স্টেজ বা ডিপ্রেশনের আরেকটা স্টেজ হচ্ছে আত্মহত্যা। তো এটা আপনি আমাদেরকে মেনশন করে দিয়েছেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি রাফি ভাইয়ের কাছ থেকে একটু মানে শুনতে চাই যে কারা কারা আত্মহত্যার ঝুঁকিতে আছেন মূলত, সংক্ষেপে যদি আমাদেরকে একটু বলতেন আত্মহত্যার ঝুঁকিতে কারা আছেন আসলে, আচ্ছা। কাদেরকে একটু সাবধানে থাকতে হবে বা কাদের টেন্ডেন্সিটা বেশি থাকে। আচ্ছা। সো আর কি আত্মহত্যার ঝুঁকি বলতে হচ্ছে যেটা, যে যেসব ঘটনার কারণে আসলে আমরা ট্রিগার্ড হতে পারি, বা যেসব ঘটনার কারণে আমাদের মধ্যে আপু যেটা বলে ডিপ্রেসিভ বা নানা রকম মেন্টাল হেলথ ইস্যুস তৈরি হতে পারে, সেটার জন্য হয়তো আর কি আত্মহত্যার দিকে একটা মানুষ যেতে পারে। তো আত্মহত্যার ঝুঁকিতে কারা আছে যদি এটা বলতে, যারা হচ্ছে স্পেসিফিক ভাবে বিভিন্ন রকম মানসিক রোগ এবং ডিসঅর্ডার দিয়ে, ইলনেস এবং ডিসঅর্ডারের মধ্যে দিয়ে যাচ্ছে, অর্থাৎ যাদের সিজোফ্রেনিয়া বা বাইপোলার বা হচ্ছে ডিপ্রেশন, এনজাইটি, ফোবিয়াস, এরকম নানা রকম যে রোগগুলো আছে, তাদের মাঝে হচ্ছে আত্মহত্যার প্রবণতা বেশি থাকে দেখা যায়। এছাড়াও আমরা যদি হচ্ছে আমাদের রেগুলার লাইফের স্ট্রেস গুলো দেখি, যারা কন্টিনিউয়াসলি স্ট্রেসফুল জব করছে, তাদের মধ্যে হচ্ছে আর কি একটা থাকে, আত্মহত্যার প্রবণতার একটা চেষ্টা থাকে, কারণ একটানা স্ট্রেস আমরা নিতে 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 একসময় এক্সস্টেড হয়ে যায়, এটা থেকে মুক্তি পেতে চাই। এছাড়াও হচ্ছে যাদের রিসেন্টলি কেউ হচ্ছে কাছের কেউ মারা যাচ্ছে বা বিচ্ছেদের ঘটনা ঘটতেছে বা চলে যাচ্ছে, তখন গিয়ে হচ্ছে দেখা যায় যে আমাদের অনেকের মাঝে আর কি আত্মহত্যা প্রবণতা তৈরি হতে পারে। আমরা বলছি না যে এটা হলে এইটাই ঘটবে, বিষয়টা হচ্ছে যেটা, যে এই ঘটনাগুলো ঘটলে তার মধ্যে আত্মহত্যার ঝুঁকি তৈরি হয়। এছাড়াও হচ্ছে ফাইন্যান্সিয়াল লস, সাডেন চেঞ্জ, অনেকে সাডেন চেঞ্জ দিতে পারে না, খুব ভালো বা খুব খারাপ অবস্থায় গেলেও অনেকে হচ্ছে সেটা আর কি প্রসেস করতে পারে না, অনেকে এটা অ্যাডজাস্ট করে নিতে পারে না, তখন গিয়ে তাদের মধ্যে হচ্ছে আত্মহত্যার নানা রকম ঝুঁকি তৈরি হয়।
এছাড়াও আর কি কমন ইস্যু যেটা যে ভায়োলেন্স, ভায়োলেন্স ইজ অ্যানাদার ফ্যাক্টর। এটা শুধু ডিরেক্ট ভায়োলেন্স হইতে হবে ফ্যামিলিতে, সে নিজের সাথে সেটা না, আমরা বাইরের ভায়োলেন্স দেখেও আমরা কিন্তু আর কি আত্মহত্যা প্রবণ হয়ে উঠতে পারি। এটা আমাদের অনেকের মাঝে দেখবেন যে কেউ আমরা নিউজ দেখতে পারি না, কেউ আমরা হচ্ছে ভায়োলেন্ট কোনো মুভি দেখতে পারি না, কারণ দেখলে আমাদের নিজেদের মধ্যে সেলফ হার্ম বিহেভিয়ার দেখা যায়। তারপর হচ্ছে ড্রাগ অ্যাডিকশনে যারা থাকে বা ড্রাগের প্রতি যারা অ্যাট্রাক্ট করে, অ্যালকোহল যাদের মাঝে বেশি থাকে প্রবণতা, তাদের মাঝেও একটা জিনিস দেখা যায় যে আত্মহত্যার ঝুঁকি তাদের মাঝেও থাকে। আরেকটা জিনিস আমি উল্লেখ করতে চাই যেটা বাংলাদেশে প্রচুর, সেটা হচ্ছে দারিদ্রতা এবং লং টার্ম ফিজিক্যাল ইলনেস। হ্যাঁ, অর্থাৎ দারিদ্রতা একটা বড় ফ্যাক্টর। আপনি শুনে অবাক হবেন যে সারা ওয়ার্ল্ডের 60-70% সুইসাইডের ঘটনা কিন্তু হচ্ছে দরিদ্র দেশগুলোতে হয়। যদিও আমাদের দেশে একটা ভুল ধারণা হচ্ছে শুধুমাত্র রিচ বা ডেভেলপ কান্ট্রিতে আত্মহত্যার ঘটনা বেশি ঘটে, বিষয়টা সেটা না। ওইসব অঞ্চলে হচ্ছে সেটা নিউজে আসে, অনেক বেশি হাইলাইটেড হয়, কিন্তু আমাদের দেশে সেগুলো হয় না, স্পেশালি দরিদ্র দেশগুলোতে। সো আর হচ্ছে যাদের মধ্যে হচ্ছে আর কি মেন্টাল ইলনেস অনেক বেশি আর কি, সিভিয়ার ক্যান্সার বা ডায়াবেটিস বা অন্যান্য যাদের মধ্যে রোগ থাকে অনেক দীর্ঘমেয়াদী, সেই রোগগুলোর কারণে অনেকে হচ্ছে নিজেকে বার্ডেন মনে করে, নিজেকে আর বাঁচিয়ে রাখতে চায় না। তো এই গ্রুপের মানুষগুলো হচ্ছে আর কি আত্মহত্যা প্রবণ ঝুঁকির মধ্যে থাকে। আমি বলবো যে তাদের মধ্যে এই ঘটনাগুলো দেখলে বা ইয়ে করলে আমরা তখন সতর্ক হতে পারি, তাকে হয়তো তখন একটু আলাদা অ্যাটেনশন দেয়া বা তার সঙ্গে হয়তো একটু কথা বলা। অর্থাৎ সেই সময়টা আসলে ঝুঁকিপূর্ণ সময়, যখন আপনার লাইফে কোনো মেজর চেঞ্জ আসতেছে। সো সেই চেঞ্জগুলো আমরা যদি প্রপারলি অ্যাড্রেস না করি, তখন সেটা আত্মহত্যার একটা কারণ হিসেবে হয়তো পরবর্তীতে দেখা যেতে পারে। ভাই অনেক অনেক ধন্যবাদ রাফি ভাই। আমি খুব প্রয়োজনীয় কিছু কথা শুনছিলাম। আমি আমাদের বিডি লিসেনার্স এর যারা শুনছেন, আমাদের এই মনোসমীক্ষণের পঞ্চম পর্বে যারা শুনছেন, তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় আমি আবার বলে নিতে চাই, আমাদের আজকের বিষয় হচ্ছে আত্মহত্যা প্রতিরোধ, আমাদের ভূমিকা এবং করণীয়। এবং এই বিষয়ে আপনার প্রশ্ন এবং প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে আপনি করতে পারেন। আমরা আরো উল্লেখ করতে চাই, বিড লিসেনার্স নিয়মিতভাবে মানসিক স্বাস্থ্য সেবা প্রদান করে যাচ্ছে, এবং আমাদের টিম, এক্সপার্ট সাইকোলজিস্ট টিম যারা আছেন অনলাইনে এবং অফলাইনে আমাদের ক্লায়েন্টদেরকে এই সেবা পৌঁছে দিচ্ছেন, সাইকোথেরাপি দিচ্ছেন। তো যারা ফিল করছেন তাদের সেবা দরকার, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা এর মধ্যে বেশ কিছু কমেন্ট পাচ্ছি। কমেন্ট আমি একটা কমেন্ট করি, সুমাইয়া শীতল, রাফি ভাইয়া এন্ড আপুর সাথে আমি শুনতেছি না, রানা ভাই শুনতেছি না। সরি, আমি এতক্ষণ কথা বলছি, কিছু শোনা যায়নি, আমি দুঃখিত। আমি এখন শুনতে পাচ্ছেন? জি। তো রাফি ভাইকে অনেক ধন্যবাদ, আপনি অনেকগুলো জরুরি বিষয় নিয়ে আমাদেরকে জানালেন। আমি হৃদয় তানভীরের একটি কমেন্ট পড়ছিলাম আর কি, ছোটবেলায় বাবা মার ধমক খেলেই মনে হতো এই জীবন রেখে কি হবে, মরে যাই, এমনটা পরিচিত অনেকের সাথে হয়েছে। এমন চিন্তা করে হাসি পেলেও মাঝে মাঝে মনে হয় ওই বয়সটা আমরা কি বেশি আত্মহত্যা প্রবণ কিনা। মানে আমি এখন আসলে ইশরাত আপুর কাছে এই প্রশ্নটা দিয়ে আরেকটা সম্পর্ক প্রশ্নে আসতাম যে বয়সন্ধিকাল বা মানে যে সময় আবেগ খুব বেশি থাকে, যে সময় আমরা আসলে বড় হতে থাকি, এই সময়টা এই সময়টা অনেক আবেগপ্রবণ মানুষরা অনেক সময় আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। তো আপনার এই সম্পর্কে কোনো অভিজ্ঞতা কি আছে যে এই সময়কার আবেগগুলো কেমন থাকে, বা তারা কি করে নরমালি বয়সন্ধিকালের এই বয়সটাতে, তাদের মধ্যে কি কি যায় ওই সময়টাতে? আপু একটু শেয়ার করেন, আমি মাইক অন করছি। জি। তো যেটা বলছিলাম যে বয়ঃসন্ধির এই টাইমটাতে আমরা তো সবাই কম বেশি পার করে এসেছি। আমাদের নিজস্ব অভিজ্ঞতা থেকে যদি বলি, এই টাইমটাতে আমরা সবচাইতে বেশি নিজেদেরকে মিসআন্ডারস্টুড ফিল করি, বিকজ দেয়ার আর লট অফ চেঞ্জেস, মানে আশেপাশে অনেক কিছু আমাদের নিজেদের কাছেই মনে হয় যে আমরা অনেক কিছু নতুন করে দেখতে শিখি, নতুন করে বুঝতে শিখি, এবং ওই টাইমটাতে আমাদের সমস্ত যে একটা ছোটবেলা থেকে একটা বয়স পর্যন্ত আমরা একটা প্যাটার্নের মধ্যে থাকি। বয়ঃসন্ধির এই জিনিসটা কিন্তু আমরা পাঠ্য বইয়ে, পাঠ্য পুস্তকেও আমরা পড়ে দেখেছি যে এই টাইমটাতে বাচ্চাদেরকে
বেশি অ্যাটেনশন দেওয়া উচিত তাদের প্রতি। তাদের মধ্যে যেহেতু একটা মেন্টাল চেঞ্জ হতে থাকে, এই টাইমটাতে প্যারেন্টসদেরও উচিত যে তাদেরকে যেন ওই রকমই অ্যাটেনশন দেওয়া হয়, তাদেরকে যেন মোটিভেশন দেওয়া হয়, এনকারেজমেন্ট দেওয়া হয়। এবং যেহেতু তারা একটা চেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে, তো তাদেরকে একেবারে আলাদা করে দেখা উচিত না। তারা অলরেডি দে আর গোয়িং থ্রু আ লট। সো তাদেরকে যদি ওই সময়টায় যদি তাদেরকে এটা বোঝানো হয় যে হ্যাঁ ইউ আর চেঞ্জিং, তোমাকে তোমার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স চেঞ্জ হচ্ছে, তোমার ইউ আর ট্রাইং টু থিঙ্ক স্টাফ ইন আ ডিফারেন্ট ওয়ে। অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম দেখা যায় এই টাইমটাতে বাচ্চারা নিজেদেরকে খুব আইসোলেটেড করে ফেলবে। দেখবেন যে যে বাচ্চাগুলো খুব চঞ্চল থাকে, দুষ্টু থাকে, অনেক গল্প করে, অনেক খেলাধুলা করে, ওই বাচ্চাগুলো এই টাইমটাতে নিজেরাই বুঝতে পারে না আসলে নিজেদের সাথে কি হচ্ছে বা জিনিসগুলো এরকম কেন। তখন তাদের একটা পার্সপেক্টিভ বা একটা চিন্তা ভাবনা নিজেদের ডেভেলপ করা যখন শুরু হয়, তখন তারা নিজেরাই কিন্তু দেখবেন অনেক বাচ্চারা চুপচাপ হয়ে যাচ্ছে, খেলতে যাচ্ছে না, কারোর সাথে কথা বলতে একটু টেনশন করছে যে কে কিভাবে নিবে, ছোট ছোট দাড়ি টাড়ি হচ্ছে, তো একটু মানুষের সামনে আসতেও কিন্তু তারা একটু ভয় পায়, যে একটু লজ্জা পায়। তো এই টাইমটাতে যদি তাদেরকে কমফোর্ট জোন দেওয়া হয় যে হ্যাঁ দিস ইজ নর্মাল, এটা আমরাও পার করে এসেছি, এই বয়সটা আমরা বাবা মা হিসেবে পার করে এসেছি, বড় ভাই বোন হিসেবে পার করে এসেছি, তোমার টিচার হিসেবে আমি এটা পার করে এসেছি, this is totally normal, this is nothing, you don't have to feel shy, you don't have to feel মানে ignorant, or তোমাকে এটা মনে করতে হবে না যে আমরা তোমাকে অ্যাটেনশন দিচ্ছি না, বা তুমি এই জিনিসটা যদি আমরা অ্যাভয়েড করতে পারি, বড়রা যদি আমরা একটু অ্যাভয়েড করতে পারি, তাদেরকে যদি একটু কমফোর্ট জোন দিতে পারি, আমার মনে হয় যে এটা ডিল করাটা তাদের জন্য ইজি হয়ে যায়। কিন্তু আমরাই যদি রিজিড হয়ে যাই, আমরাই যদি তাদেরকে তখন একটু অ্যাভয়েড করি, একটু বাঁকা চোখে দেখি যে আহা ওকে ওকে স্পেস দিয়ে দে, ওকে টাইম দে, ও নিজে ডিল করুক, না ওর নিজে ডিল করার দরকার নেই, ওর যথেষ্ট ডিল করতেছে নিজে নিজে। সো ইটস বেটার যে ওকে নিয়ে টিভি দেখি, ওর সাথে গল্প করি, ওর সাথে ওকে নিয়ে হ্যাং আউট করতে যাই, ওর যে চেঞ্জটা হচ্ছে ওই চেঞ্জটার সাথে আমরা নিজেরাও ওই চেঞ্জটার মধ্যে শামিল হই মা বাবা হিসেবে। হ্যাঁ, মা বাবা হিসেবে বা একজন গুরুজন হিসেবে আমাদের নিজেদেরও তাদের সাথে কমফোর্টেবল হতে অনেক সময় একটু কষ্ট হয়, বিকজ আমরা বুঝতে পারছি যে তারা দে আর গোয়িং থ্রু আ ফেজ এন্ড স্টাফ। তো ওই টাইমটাতে আমরা আগে নিজেদেরকে কমফোর্টেবল করি যে না ইটস ওকে, ইটস ফাইন। সো আমরা যদি নিজেদেরকে কমফোর্টেবল করে ফেলতে পারি, আমাদের বাচ্চারাও কমফোর্টেবল হয়ে যাবে, এবং তাদের মধ্যে হতাশা, বিব্রত হওয়ার যে একটা টেন্ডেন্সি বা নিজেদেরকে দূরে সরিয়ে নেওয়ার টেন্ডেন্সি, এই টেন্ডেন্সি থেকে তারা বের হয়ে আসতে পারবে। দ্যাটস হোয়াট আই ফিল। ওয়াও, নাইস, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি মনে হয় রাফি ভাইও মানে এটা বলবেন যে আসলে ইশাত আমিন আপুর কথাগুলো আসলে সত্যি মানে মানুষের জন্য খুবই দরকারি ছিল। আমি আশা করব যে আমাদের ভিউয়াররা আসলে ইশাত আমিন আপুর এই কথাগুলো শুনে তারা কানেক্ট করতে পারবেন এবং তারা ইন্সপায়ার হবেন যে তার বাসার যে বয়সন্ধিকালে যারা যে অ্যাডোলেসেন্ট যে বাচ্চারা আছে, মানে যারা কেবল বয়সন্ধিকালে পা দিচ্ছে যে মানে ছেলে হোক বা মেয়ে হোক, তাদেরকে যেন তারা অ্যাকসেপ্ট করেন, তাদের এই আবেগের যে পরিবর্তনগুলো, এই সিচুয়েশনগুলো যদি পরিবর্তনগুলো যদি অ্যাকসেপ্ট করেন, তাহলে হয়তো বা তারা অনেক ভয়ঙ্কর কাজ থেকে তারা ফেরত থাকবে বা দূরে থাকতে পারবে। আমি আরেকটু অ্যাড করতে চাই এটার সাথে, ইশাত আমিন আপুর সাথে, কারণ হচ্ছে যে হৃদয় তানভীর যে প্রশ্নটা করেছেন সেটার সঙ্গে যুক্ত করি এই উত্তরটার সাথে। যেহেতু বয়ঃসন্ধি কালটা হচ্ছে অনেক সেন্সিটিভ এবং একই সাথে আবেগপ্রবণ, সো এই সময়টাতে হচ্ছে আত্মহত্যামূলক চিন্তা আসতে পারে। হ্যাঁ, এবং এটা খুবই আর কি বলবো যে এমন না যে এটা আর কি ইম্পসিবল, না, ইটস নট ইম্পসিবল। ওই সময় আপু যেটা বললো যে তারা যেহেতু ওই সময় আবেগপ্রবণ থাকে এবং অনেক রকম চেঞ্জের মধ্য দিয়ে তারা নিজেরা যাচ্ছে, তাদের হচ্ছে ইমোশনাল চেঞ্জ যাচ্ছে, তাদের সেক্সুয়াল ওরিয়েন্টেশনের চেঞ্জ হচ্ছে, তাদের সেকেন্ডারি সেক্সুয়াল যে বিহেভিয়ার ক্যারেক্টারিস্টিক সেগুলো ডেভেলপ করছে, অর্থাৎ তাদের মাঝে একটা সোশ্যাল চেঞ্জ যাচ্ছে। এই অবস্থায় একটা টিন যখন হচ্ছে ভালনারেবল হয়ে পড়ে, তখন যখন সে ফ্যামিলির কাছের মানুষদের কাছ থেকে সাপোর্টটা পায় না, তখন সে সুইসাইডের মতো সিদ্ধান্ত নিতে পারে। এবং যদি আপনি সুইসাইডের পরিসংখ্যান দেখেন যে 15 বছর থেকে 29 বছর বয়সীদের মৃত্যুর সেকেন্ড কারণ হচ্ছে সুইসাইড। ওয়ার্ল্ডের সেকেন্ড আর থার্ড লিডিং কজ খুব সম্ভবত সুইসাইড। সো অর্থাৎ এই ধরনের বয়সের মধ্যে যারা থাকে তাদের মধ্যে সুইসাইডের প্রবণতা আছে। এমনকি আমাদের বাংলাদেশ সহ 15 এজের নিচেও, অর্থাৎ 8 থেকে 15 এর মধ্যে নিচেও বাচ্চাদের মাঝে আমরা সুইসাইডের টেন্ডেন্সি দেখেছি এবং ঘটনা দেখেছি। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যে ঘটনা দেখেছি। সো আমরা যখন মনে না করি, যে আমি আর কি আপুর সাথে একমত হয়ে বলতে চাই, আমরা যেন বাচ্চাদেরকে সেই জায়গাটায় গুরুত্ব দেই, আমরা যেন মনে না করি যে এটা চাইল্ডিশ চিন্তা, এটা জাস্ট আর কি জাস্ট নিজেকে ইয়ে করার জন্য চিন্তা,
জাস্ট নিজেকে আর কি অ্যাটেনশন সিক করতেছে, বিষয়টা সেটা না। আমাদের নিজেদের অ্যাডজাস্টমেন্ট দরকার আমাদের বাচ্চাদের সাথে। সো ওদের এই ধরনের চিন্তা আসলেও আমরা যেন সেটা একসেপ্ট করতে পারি। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ রাফি ভাই। আমাদের দর্শকরা নিশ্চয়ই উপকৃত হবেন আপনার এই কথাগুলো শুনে, এবং ইশাত আমিন আপু চমৎকার ভাবে আমাদেরকে বললেন। আমি সমসাময়িক বিষয়গুলো নিয়ে, বিশেষ করে এই যে কোভিড কালীন সময়ে এমনিতেই মানুষের মধ্যে প্রচন্ড রকম দুশ্চিন্তা, প্রচন্ড রকম ভাবে অনিশ্চয়তা তৈরি হয়েছে মানুষের মধ্যে। তো কখন কি ঘটবে, কখন কি ঘটে যাচ্ছে। তো এরকম একটা সময়ে এমনিতেই মানুষজন খুব সেন্সিটিভ একটা সিচুয়েশনের মধ্যে ছিল। তার উপরে সুশান্ত সিং রাজপুত, ইন্ডিয়ার একজন বিখ্যাত অভিনেতা, উনি আত্মহত্যা করেন, এবং আত্মহত্যাটা কিন্তু আমাদের অনেকের মাঝে একটা মানে প্রভাব পড়ে। এই সম্পর্কে কি ইশরাত আমিন আপু একটু বলবেন, মানে আপনার দেখা মানে কি প্রভাবে প্রভাবিত হয়েছে আমাদের জনগোষ্ঠী? আপু প্লিজ। সুশান্ত সিং রাজপুতের যে পুরো যে ইনসিডেন্টটা, হ্যাঁ, এটা আমি বলবো যে আমি নিজে, আমি যদি আমার নিজের কথা বলি, আমি নিজেই প্রচন্ড রকমের মুভড, এবং আমি আমি এখনো আমি এটার শখ থেকে আমি বের হতে পারি নাই। বিকজ আমরা এমন একটা মানুষ যে কিনা তার একদম রুট লেভেল থেকে এসছে ইন্ডাস্ট্রিতে, এবং সে তার পুরো জার্নিটা সে তার নিজের যোগ্যতা এসে স্টার্ট করেছে, এবং সেই মানুষটা নেপোটিজমের শিকার হয়েছে। শিকার হওয়ার পরে সে তার ফেলো কলিগসদের থেকে হয়তো বা প্রপার মোটিভেশনটা, এনকারেজমেন্টটা পায় নাই, যেটা আসলে একজন নিউ কামারের জন্য আসলে যতটুকু দরকার ছিল। তো এটার জন্য আসলে আমি বলবো যে এই পয়েন্টটাতে আমি বেশি আমাকে বেশি হিট করেছে এই জায়গাটাতে। আত্মহত্যা অনেকেই আমরা আমাদের আশেপাশে অনেককেই দেখছি যে আত্মহত্যা করছে অনেক ধরনের সমস্যার মধ্যে, বাট এই সমস্যা সুশান্ত সিং রাজপুত যেই কারণটাতে আত্মহত্যা করেছে, এবং সেটা এতটাই এভিডেন্ট, এবং এই জিনিসটা এতটাই হার্ট ব্রেকিং ছিল সবার জন্য। তো আমি এখান থেকে বলবো যে এখান থেকে আসলে যে আত্মহত্যা করেছে সে কিন্তু অলরেডি চলে গেছে, কিন্তু ওইটার দায়ভারটা সে কিন্তু আমাদের উপর দিয়ে গেছে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে যে এখান থেকে কিছু শেখা, এবং এই জিনিসটা যেন রিপিট না হয়, এই জিনিসটাতে আমাদেরকে কাজ করা। তো সুশান্ত সিং রাজপুতের যদি হোল সিনারিওটা দেখি, যে সে ছিল নেপোটিজমের শিকার, সে ছিল পক্ষপাতিত্বের শিকার, এবং শুধু সে না, আমি যেটা বলছিলাম যে প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে, আমি ফার্স্টে বলিউডের অ্যাক্টরদের আমি আনফলো করেছি, যে আমি তোকে ফলো করবো না, আমি আর ওদের কোনো মুভি দেখবো না, ওরা এরকম কেন। যেখানে আমি কিন্তু তাদের মুভি দেখতাম, আমি খুব লাইক করি এদেরকে, কিন্তু আমার রিয়াকশনটা এরকম ছিল, আমাকে এভাবে ট্রিগার করেছে, আমি ওদেরটা দেখবো না। লেটার অন আই রিয়েলাইজ, 4-5 দিন যখন গেল, তখন আই স্টার্টেড রিয়েলাইজিং যে আসলে এটা শুধু বলিউড না, এটা প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা দেশে, সব জায়গায় মানুষ আমরা এই ধরনের এটাকে কি বলবো, এটাকে নেপোটিজম বলতে পারি, বা এই ধরনের আচরণ করছি, আচরণ বা এই ধরনের অ্যাবিউজ, এটাকে অ্যাবিউজও আমি বলতে পারি, যে এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ অ্যাবিউজ বা বুলিং এর শিকার আমরা। সো এই বুলিং এর থেকে এখন কিভাবে বের হওয়া যায়, উই হ্যাভ টু ব্রেক ফ্রি, এখান থেকে বের হয়ে আসতে হবে। তো এটা কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। সুশান্ত সিং রাজপুত আমাদেরকে দেখিয়ে দিয়ে চলে গেছেন। আমি কোনোভাবে আত্মহত্যার পক্ষপাতী না, আমি এটাকে সাপোর্ট করি না। আমার কাছে সবসময় মনে হয় যে আত্মহত্যা যে করে তার নিজেরও অনেক রেসপন্সিবিলিটি থাকে আত্মহত্যা করার পিছনে, বিকজ দেয়ার আর টাইমস, আমি সুশান্ত সিং রাজপুতের কথাটাতেও আসবো, বাট একটা ছোট পয়েন্ট আমি অ্যাড করতে চাই, যে দেয়ার আর টাইমস যে আমরা যে কিনা সুইসাইডাল বা যে কিনা ডিপ্রেশনে ভুগছে, আমরা তাকে বারবার হেল্প দিচ্ছি, আমরা কাউন্সেলিং করছি, আমরা তাকে পৌঁছে তার সাথে যথেষ্ট চেষ্টা করছি তাকে এডিকশন থেকে বের করে আনার জন্য, তার এই ডিপ্রেশন কাটানোর জন্য। বাট দেয়ার আর টাইমস যে কিনা ডিপ্রেশনে ভুগছে, যে কিনা সুইসাইডাল, সে নিজেই চাচ্ছে না, সে কিন্তু নিজেরও তাকে একটা এফর্ট দেখাতে হবে যে না, আমি এটা থেকে বের হব। আমার যখন ডিপ্রেশন হয়, আমিও ডিপ্রেশনের ঊর্ধ্বে না, আমি হতাশার ঊর্ধ্বে না, আমারও ফেইলিয়ার আছে লাইফে। ওই টাইমটাতে যখন আমি চুপচাপ হয়ে যাই, আমি যখন কথা বলা বন্ধ করি, আমার পেরেন্টস, আমার হাজবেন্ড, আমার বাবা, আমার বোন, সবাই কিন্তু আমাকে অ্যাটেনশন দেয়, তারা আমাকে বুঝায় যে এটা বাদ দাও, এটা বের হয়ে আসো। এখন আমি যদি ওটা নিয়ে আটকে থাকি, আমি যদি পড়ে থাকি, কারো সাধ্য নেই আমাকে বের করার, তাহলে আমার কি করতে হবে, আমাকে রেসপন্স করতে হবে, যারা আমাকে হেল্প করতে চাচ্ছে তাদের দিকে তাকিয়ে, তাদের কথা ভেবে, যে আমার বাবা মা, আমার বোন, আমার হাজবেন্ড, আমার ফ্রেন্ডস, আমার কলিগস, যারা আমাকে লাভ করে, যারা আমাকে কেয়ার করে, আমি যদি আমার নিজের হতাশাটাকে এত প্রাধান্য দেই যে যেটা আমাকে সুইসাইড করতে বাধ্য করবে, এবং এই সুইসাইডটা আমার
লাভ ওয়ান্সের উপর এটা কি এফেক্ট ফেলবে, কি ইম্প্যাক্ট ফেলবে। আমি যদি সত্যি আমি যদি আমার প্যারেন্টসকে, আমার ফ্যামিলিকে, আমার ফ্রেন্ডসকে লাভ করি, তাহলে আমি তাদেরকে এই বার্ডেনটা দিয়ে যাব না। বিকজ আমি যদি তাদেরকে এই বার্ডেনটা দিয়ে যাই, তাহলে যেটা হবে যে তারাও হয়তো এরকম কোনো অ্যাক্টিভিটিসের মধ্যে নিজেদেরকে জড়াবে। অনেক সময় প্যারেন্টসরা এতটাই আপসেট হয়ে যায় যে তারা নিজেরাও ক্ষতিগ্রস্ত হয়ে যায়, পুরো ফ্যামিলি নষ্ট হয়ে যায়, পুরো ফ্যামিলি ভেঙে পড়ে। সো যে কিনা ডিপ্রেশন আছে তাকে অবশ্যই এটার উপর ওয়ার্ক করতে হবে যে না, আমাকে যদি কেউ হেল্প করছে, কেউ অ্যাটেনশন দিচ্ছে, আমারও নিজেকে হেল্প করতে হবে। আর সুশান্ত সিং রাজপুতের যে জিনিসটা হয়েছে, যেটা থেকে আমার এন্ড থেকে আমি যেটা করার চেষ্টা করেছি, যে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, আমরা নারীরা, আমরা উদ্যোক্তারাও, আমরাও বিভিন্নভাবে পক্ষপাতিত্বের শিকার, নেপোটিজমের শিকার, এবং আমরাও অনেক সময় অনেক জায়গায় এক্সেল করতে গেলে বিভিন্ন রকমের বাধা বিপত্তির মধ্যে আমাদেরকে পড়তে হয়। আমরা আগাতেই পারি না। একটা মেয়ের জন্য একটা ফার্স্ট স্টেপ রাখাটাই অনেক স্ট্রাগলের একটা ব্যাপার। সেখানে ফার্স্ট স্টেপটা রাখার পরে সে যদি একটা ব্যবসা নিয়ে পা পিছলে পড়ে যায়, তার জন্য এটা আরো হতাশার ব্যাপার, এবং ফ্যামিলি মেম্বার্স, ফ্রেন্ডস সবাই হাসাহাসি করে তাকে নিয়ে। তো এর জন্য আমি একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করার চেষ্টা করেছি, যে প্ল্যাটফর্মে কোনো ছোট বড় কেউ নাই, যেখানে কোনো বড় উদ্যোক্তা না, ছোট উদ্যোক্তা না, কার ইনভেস্টমেন্ট বড়, কার ইনভেস্টমেন্ট ছোট, কিছু না, সে আমার ফ্রেন্ড নাকি ফ্রেন্ড না সেটাও ম্যাটার করে না। এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে নারীরা ফ্রিলি এসে কথা বলতে পারবে, নিজেদের পরিচয় তুলে ধরতে পারবে। ডাজেন্ট ম্যাটার সে ব্যবসা করুক বা না করুক, বাট অ্যাটলিস্ট সে একটা কথা বলতে পারবে। তো আমি সুশান্ত সিং রাজপুতের এই জায়গাটার থেকে আমি অনেক চিন্তা করেছি। আমি চিন্তা ভাবনা করে আমার এন্ড থেকে আমি যতটুকু করতে পেরেছি আমি এই জিনিসটা করার চেষ্টা করছি। এবং আমার অনুরোধ থাকবে যে যারা এটাতে মুভড হয়েছেন, যারা এটাতে কষ্ট পেয়েছেন, এটার থেকে কিভাবে প্রতিকার করা যায় এবং এটাকে আগে প্রতিরোধ কিভাবে করা যায়, সেই জায়গাটা থেকে আমরা সবাই যেন কাজ করি। এবং সে হতে পারে আমাদের ঘরের একজন মেম্বার, সে হতে পারে আমাদের কাজের লোক, সে হতে পারে আমাদের ড্রাইভার, সে হতে পারে আমাদের কালিগ, সেও সুশান্ত সিং রাজপুতের মতো হতে পারে। তো আমাদের কোনো আচরণ যেন কাউকে সুশান্ত সিং রাজপুত হতে বাধ্য না করে, এই শিক্ষাটা আমি নিয়েছি। এবং আমি সবাইকে অনুরোধ করবো যেন তারাও এখান থেকে এই শিক্ষাটা দেন। চমৎকার চমৎকার আপু, আপনার সাথে কথা বলে আসলে আপনার কথা শুনে আসলে মানে খুবই ইন্সপায়ার লাগছে। এবং আপনার আপনার প্রত্যেকটা কথা থেকে যদি আসলে আমাদের তরুণ সমাজ বা আত্মহত্যা প্রবণ কেউ, যদি একজন মানুষও যদি আপনার কথা শুনে ইন্সপায়ার হয়ে তার আত্মহত্যার এই জায়গাটা থেকে ফিরে আসেন, আমরা সত্যি আমাদের এই আজকের আয়োজন আসলে সফল হবে। আমি আসলে আবেগতাড়িত হয়ে গেছি আপনার কথায়। আমি খুবই আপনার বিশেষ করে একটি কথা আমি বলবো, মানে পয়েন্ট আউট করবো, যে পরিবারকে আমরা বার্ডেন দেব না। আমরা যে আত্মহত্যা করে চলে গেলাম, আমি কিন্তু চলে গেলাম, তো আমি কিন্তু আমার পরিবারকে, আমার আত্মীয়দেরকে, আমার বন্ধুকে একটা বিশাল বার্ডেন দিয়ে গেলাম। তো এই বার্ডেন কিন্তু আমি দিব না। আমি একটু রাহিবের কাছে আমি জানতে চাইবো যে এই সুশান্ত সিং রাজপুতের মতো এই ঘটনা থেকে যারা আসলে খুব ডিপ্রেসড হয়ে গেছে বা যারা আত্মহত্যা প্রবণ হয়েছে, যাদের মধ্যে সুইসাইডাল থটস আসছে, তারা আসলে নিজেদেরকে কিভাবে ওখান থেকে ফিরিয়ে আনতে পারে? আপনার কি মনে হয়? মানে আপনি একটু আমাদেরকে বলবেন যে কিভাবে আসলে ওখান থেকে ব্যাক করা যায়? আচ্ছা, থ্যাংক ইউ। আর কি আপু অলরেডি খুব সুন্দর করে বলছেন যে তার করণীয় গুলো বা কি করতে পারে। আমি একটু আর কি দুইজনের সঙ্গে একটু অ্যাড করি। আর কি একটা জিনিস হচ্ছে যেটা, যে এই যে যখন আমি বলছি তাকে যে পরিবারকে বার্ডেন দিব না, বা আমরা অনেক সময় হচ্ছে রিলিজিয়াস অ্যাসপেক্টও টানি, যে তুমি প্রার্থনা করো বা তুমি ইয়ে করো, দুইজনের প্রতি আমি বলতেছি আপু এন্ড ভাইয়া, যেটা হচ্ছে যে ট্রাস্ট মি, প্রত্যেকটা আত্মহত্যা প্রবণ মানুষ এই জিনিসগুলো জানে। তাদের পেইনটা আর কি তারা জানে, যে তারা মারা গেলে তাদের ফ্যামিলির কি হবে, তারা জানে যে রিলিজিয়নে এটা ঠিক না, তারা জানে যে এটার কোনো সলিউশন না। কিন্তু তবুও তাদের ইমোশনাল পেইনটা এমন পর্যায়ে যায় যে তারা আর কি এই ধরনের একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। হ্যাঁ, আমরা ওই যে প্রথমে যে আলোচনাটা করলাম, যে আসলে সে মারা যেতে চায় না, সে বাধ্য হয়। আচ্ছা, এরপর আসি যে সুশান্ত সিং এর রাজপুতের ঘটনাটা, সেটা হচ্ছে যেটা, যে এরকম সেলিব্রিটি যখন সুইসাইড করে, তখন যে কোনো অঞ্চলে সুইসাইডাল আইডিয়েশন এন্ড সুইসাইডাল যে ট্রিগারিং পয়েন্ট আছে, সেগুলো সব একসঙ্গে অ্যালাইভ হয়। অর্থাৎ আমার মধ্যে এই করোনাকালীন সময়ে আমরা যদি খেয়াল করি, আমরা দীর্ঘ সময় লকডাউনে আছি, সারা বিশ্বের মানুষই লকডাউনে আছে। সো আমাদের এই সাউথ এশিয়া অঞ্চলে বলিউড হচ্ছে একটা সিগনিফিকেন্ট ইন্ডাস্ট্রি। সেখানকার যখন কোনো অ্যাক্টর সুইসাইড করে, তখন এই সাউথ এশিয়ার মানুষের মধ্যে একটা ব্যাপক প্রভাব ফেলে। এবং আমি ব্যক্তিগতভাবে প্রায় অর্ধশতাধিক ফোন কল, মেসেজ সুশান্ত সিং রাজপুতের সুইসাইড ঘটনার 2 দিনের মধ্যে আমার রিসিভ করতে হয়েছে, অ্যাটেন্ড করতে হয়েছে, করতে হয়েছে। কারণ কি? কারণ এই মানুষগুলো জাস্ট ট্রিগার করছে। এই যে লকডাউনের মতো এতদিন ছিল, তাদের মধ্যে এত কিছু ইস্যুস ছিল, সেই ইস্যুস গুলো তাদের মাঝে জাস্ট ট্রিগার করলো।
অ্যান্ড এই জিনিসটা কিন্তু যে কোনো ঘটনার ক্ষেত্রে হতে পারে, শুধু যে একটা সুইসাইডের ঘটনা ঘটছে সেটা না, যে কোনো ক্ষেত্রে আমরা জাস্ট অপেক্ষা করছিলাম, আমরা ইভেন ডিসকাসও করছিলাম এর আগে যে এই লকডাউনের একটা কনসিকোয়েন্স আমরা দেখতে পাবো। এবং আজকে যদি আপনি প্রথম আলোর হেডলাইন দেখেন, সেখানেও কিন্তু বলছে যে করোনা এখন যতটা না হচ্ছে শারীরিক ঝুঁকির মধ্যে তৈরি করছে আমাদের, তেমনি আমাদের জন্য এটা হচ্ছে এখন মানসিক আর কি ঝুঁকি তৈরি করছে। এই জায়গাটা হচ্ছে আমাদের জন্য আর কি একটা ট্রিগার পয়েন্ট এই করোনার এই সময়টা। এখন আসি যে এখানে আমরা কি করতে পারি পরিবার এবং আশপাশে যারা আছি, যে এই যেগুলো যখন কারোর মাঝে দেখতে পাবো তখন আমরা কি করব। এখন এখানে হচ্ছে কিছু জিনিস হচ্ছে আমাদের প্রথমে আইডেন্টিফাই করতে হয়। প্রথম যে জিনিসটা রাখছে সেটা হচ্ছে যে আমার কাছের যে মানুষটা আছে সে যদি সুইসাইডাল আমি মনে করি, সে ডিপ্রেসড বা সুইসাইডাল বা এরকম কোনো কিছুর মধ্যে দিয়ে যাচ্ছে, তখন আমার প্রথম যে কাজ সেটা হচ্ছে সে আসলে কতটুকু ঝুঁকিতে আছে সেটা আইডেন্টিফাই করা। যেমন আমাদের দেশে এবং অনেক সোসাইটি একটা বদ্ধমূল ধারণা হচ্ছে কি, কোনো ডিপ্রেসড মানুষকে সুইসাইডের কথা জিজ্ঞেস করলে তার মাথায় আসলে সুইসাইডের চিন্তাটা ঢুকায় দেওয়া হয়। বিষয়টা আসলে তা না। কারণ হচ্ছে আপনি যখন তাকে জিজ্ঞেস করছেন তুমি কি আত্মহত্যার কথা চিন্তা করছো, তখন সে একমাত্র আপনার সাথে কানেক্ট করতে পারবে যে আমার পেইনটা এমন পরিমাণে গেছে, শুধুমাত্র ইশরাত আপু বুঝতে পারছে যে আমি সুইসাইড করতে পারি, কিন্তু আর বাকিরা বুঝতে পারে না। সো তখন আপনার কাছে সে ওপেন হওয়ার একটা সুযোগ পাবে। সো আগে ঝুঁকিটা আইডেন্টিফাই করতে হবে, সে আত্মহত্যার কথা চিন্তা করছে কিনা, সে হচ্ছে আত্মহত্যার কোনো প্ল্যান করেছে কিনা, সে কোনো টাইম এন্ড কোনো সেট আপ তৈরি করেছে কিনা, সেগুলো অনুযায়ী কতটুকু সে ঝুঁকিতে আছে সেটা আমরা বুঝবো। এমনকি অনেকে হচ্ছে আত্মহত্যার আর কি প্রক্রিয়া শুরু করার পর আপনাকে জানাবে যে আমি সুইসাইড করে ফেলার জন্য ঘুমের ওষুধ খাইছি এতগুলা, বা হাত কেটে ফেলছি, বা এরকম কিছু করছি। সো আপনি যত দ্রুত ঝুঁকিটা আইডেন্টিফাই করতে পারবেন তত বেশি হচ্ছে আপনি তাকে ভালোভাবে হেল্প করতে পারবেন। এরপর আসি, যখন আপনি বুঝতে পারলেন যে একটা মানুষ ডিপ্রেসড বা ফ্রাস্ট্রেটেড বা লাইফ নিয়ে কোনোভাবে ইয়েতে আছে, এবং তারপর সে আত্মহত্যার কথা চিন্তা করছে এবং সেটা সে আপনার সঙ্গে শেয়ার করলো বা আপনি বুঝতে পারেন, তখন প্রথম কাজ হচ্ছে অ্যাকসেপ্টেন্স। হ্যাঁ, ডিসপাইট অফ ব্যাকগ্রাউন্ড, রিলিজিয়ান, এনিথিং, হ্যাঁ, জাস্ট অ্যাকসেপ্ট দ্য পারসন, যে সে কোন ইমোশনের মধ্যে দিয়ে যাচ্ছে। দেন হচ্ছে নন জাজমেন্টাল হওয়া। সে কোনো ইস্যুজ নিয়ে, যেমন এই যে একটু আগে আমরা বললাম না যে বাচ্চাদেরকে কোনো ইস্যু হলে বাচ্চা মানুষ এগুলো নিয়ে এখন কি পেন খাওয়ার কি আছে, বা কারো হয়তো অনেক ক্ষতি হয়েছে অনেক বড় টাকা, আর কারো হয়তো ছোট, সো আমরা হচ্ছে জাজ করতেছি এই তোর এটা কি সুইসাইডের মতো ঘটনা নাকি, বেটা না আর কি মুভি দেখ, খা, এটা কর সেটা কর, ঠিক হয়ে যাবে, ফ্রেন্ডদের সাথে বাইরে যা, আউটিং কর। ট্রাস্ট মি, এই অ্যাডভাইস গুলা প্রত্যেকটা মানুষ জানে। এবং আর কি এটা সবাই জানি আর কি, এবং প্রত্যেকটা ডিপ্রেস মানুষ জানে যে বাইরে গেলে হয়তো ভালো ফিল করতে, এবং সে ট্রাইও করছে কিন্তু সে ভালো হয় নাই। সো এই জাজমেন্টাল অ্যাডভাইস গুলো দেয়া থেকে বিরত থাকা, জাস্ট নন জাজমেন্টালি মানুষটাকে একসেপ্ট করে নেওয়া, এবং তাকে কোনো বার্ডেন না দেয়া, অর্থাৎ তাকে অন্য কোনো চিন্তা যে তুই সুইসাইড করলে তোর ফ্যামিলির কি হবে, তুই সুইসাইড করলে তোর এটা কি হবে, তুই সুইসাইড করলে এটা, এতে হয় কি সে আরো বার্ডেন, ভাই এদের জন্য তো আর কি এই কষ্ট লাগে তো মারা যাইতে চাইতেছি, এখন হচ্ছে আরো বেশি হচ্ছে চিন্তা আসতেছে। সে এই জিনিসগুলো চায় না, সে শুধু চায় আপনি তার কথাগুলো শুনবেন, অর্থাৎ অ্যাকসেপ্টেন্স থাকলো, নন জাজমেন্টাল হলেন, এবং তাকে কোন রকম অ্যাডভাইস সাজেশন দেওয়া থেকে বিরত থাকলেন। আরেকটা জিনিস হচ্ছে সলিউশন দেওয়া যাবে না কোনো অর্থেই, এবং আরেকটা জিনিস ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কথাগুলো শোনা সহমর্মিতার সাথে, সমমর্মিতার সাথে। আমরা সিম্প্যাথি আর এমপ্যাথি গুলায় ফেলি, অর্থাৎ আর কি আরে তোর কি অবস্থা, তোর এই অবস্থা, আল্লাহ তোর খুব খারাপ লাগতেছে, এই কথাগুলো আসলে আসো বেশি পেইন দেয়। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা চাই না, আমরা চাই সমমর্মী হওয়া। সমমর্মী কি, তার জায়গায় গিয়ে তার কষ্টটা বোঝা। হয়তো আমার সঙ্গে এই ঘটনাটা ঘটে নাই, কিন্তু আমি যদি একটু তার জায়গায় গিয়ে চেষ্টা করি যে তার কেমন লাগতেছে, তাইলে আর কি আমি একটু হলেও রিলেট করতে পারবো, হ্যাঁ তার এইরকম এনজাইটিটা লাগতেছে বা কষ্টটা লাগতেছে। এরপর হচ্ছে তাকে প্রপার আর কি কথা বলতে উৎসাহিত করা, সে যেন কথা বলে। হ্যাঁ, তোমার কষ্টটা বলো, আমি সম্পূর্ণরূপে গোপন রাখবো তোমার কথা, অর্থাৎ তোমার কথা শুধু তোমার এবং আমার মাঝেই থাকবে। আমাদের মধ্যে কিন্তু আরেকটা ভয় করে, কেন সুইসাইডাল মানুষ শেয়ার করে না, কারণ হচ্ছে সে যখন তার ইমোশনাল পেনের কথাটা শেয়ার করে, আমরা 2 দিন পরে হচ্ছে এটা আরেক বন্ধুকে গিয়ে বলে দিই, জানিস অমুক তো সুইসাইড করার চিন্তা করতেছে, জানিস অমুক প্রেমে ছাকা খাইছে তাই হচ্ছে সুইসাইড করতেছে বা চিন্তা করছে। এই জিনিসগুলোর কারণে আমরা কি শেয়ার করতে চাই না। তো আমরা যখন ইমোশনালি ভালনারেবল মানুষের সাথে কথা বলবো, তখন তাকে এইটা আশ্বস্ত করব যে আপু আপনার কথাগুলো আমার কাছে গোপন থাকবে, অন্তত এতটুকু আমি গ্যারান্টি দিচ্ছি। আর তাকে কথা বলতে যখন সে বলা শুরু করবে, যখন আপনি বুঝবেন সে কিছুটা রিল্যাক্স হয়েছে,
তখন আপনি তাকে প্রপার সাপোর্টের জন্য গাইডলাইনটা দিবেন যে তুমি কোথায় কোথায় সাপোর্ট পেতে পারো। কান পেতে আছে বাংলাদেশের প্রথম সুইসাইড প্রিভেনশন হেল্পলাইন, তুমি সেখানে ফোন করে কথা বলে সাপোর্ট দিতে পারো। বা তোমার আপনার নিজের পরিচিত কোনো সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট বা পরিচিত কোনো মহলে যদি কেউ থাকে বা কোনো অর্গানাইজেশন, যেমন আমাদের বিডি লিসেনার্স আছে, পরিচিত জায়গায় যদি এমন কেউ থাকে যে তুমি সেখানে যাও, সেখানে গিয়ে তোমার ইস্যুটা থেকে তুমি সলভ করতে পারবে। কোনোভাবেই যেন আমি নিজেকে প্রবলেম সলভার মনে না করি। অর্থাৎ আমি যেন মনে না করি যে এই তোমার সমস্যা, আসো সমাধান করে দিচ্ছি, কি হয়েছে আর কি, এটা হয়েছে না, আসো তুমি এটা করো ঠিক হয়ে যাবা, ওইটা করো ঠিক হয়ে যাবা, আরে জানো আমি এটা করছিলাম আমার মাথা একেবারে ঠিক হয়ে গেছে। হ্যাঁ, এরকম কিন্তু খুব প্রচন্ড পরিমাণে হয়। হ্যাঁ, যে আমি এটা করছি আমি ঠিক হয়ে গেছি, সো তোমার ক্ষেত্রে এটা প্রযোজ্য। বিষয়টা সেটা না। বিয়ে করাই দাও এই জায়গাগুলো বলা হয়। এই জায়গাগুলোতে হচ্ছে আর কি এই বিষয়গুলো দেখা যায় কি, এই প্র্যাকটিস গুলো আমাদের মধ্যে দেখা যায়। তো এই প্র্যাকটিস গুলো বন্ধ করে শুধু প্রপার হেল্পটা আমরা অফার করব, যে তুমি সাইকোলজিস্ট বা কাছ থেকে হেল্পটা নাও। সো সেই হেল্পটা নেওয়ার পর তারপর হচ্ছে আর কি আমি মনে করি একজন মানুষের টোটাল হেল্পিং প্রসেসটা শেষ হলো। এরপর যেটা দরকার সেটা হচ্ছে নিজের জায়গায় একটু বাউন্ডারি সেট করা। আমি যেন কোনোভাবেই আরেকজনের প্রবলেমটা ফেস করতে গিয়ে যেন কোনোভাবেই পার্সোনালি নিজের উপর নিয়ে না নিই। হ্যাঁ, নিজের যতটুকু পারবো ততটুকুই। যেমন আমরা সোশ্যাল মিডিয়া অনেকেই দেখলাম যে সুশান্ত সিং রাজপুতের পর সবাই সমানে ফেসবুকে শেয়ার দিচ্ছে, তোমার কোনো কিছু কষ্ট থাকলে আমার সঙ্গে শেয়ার করো। না, ইউ আর নট রেডি ফর টেকিং আদার্স বার্ডেন। এটা আমাদের মধ্যে অনেক দেখা যায় যে কি করতেছি আর কি, আমি নিজে সুইসাইডাল, আমি নিজে ডিপ্রেস, কিন্তু আমি কি বলতেছি তুমি আমার সাথে শেয়ার করো, আমি তোমাকে হেল্প করবো, আমি তোমাকে সমাধান করব। আমি বিশ্বাস করি যে হ্যাঁ ঠিক আছে, আপনারা আপনাদের উদ্দেশ্যটা ভালো, কিন্তু আগে নিজের যত্নটা নিতে হবে। আমি যেন আগে ভালো থাকি। এমনকি প্রফেশনাল হিসেবে আমি যেদিন লো ফিল করি বা আমি যদি কোনোদিন ডাউন ফিল করি, আমি ওই দিনের সকল সেশন ক্যান্সেল করি। কারণ হচ্ছে যদি কোনো কারণে আমার মধ্যে কোনো খারাপ লাগা বা কোনো কিছু থাকে, সেটা আমার ক্লায়েন্ট বা যাকে হেল্প করছি তাকে ইফেক্ট করতে পারে। তো এই কারণে নিজের যত্নটা এনশিওর করা। তো এই পুরো প্রসেসটার মধ্যে দিয়ে যখন আমরা যাব, তখন আসলে একটা মানুষ প্রপারলি আপনার কাছ থেকে হেল্প পাবে। আমি মনে হয় অনেক বেশি বলছি, কিন্তু বলতে পারছি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ফয়সাল রাফি ভাই। আপনি খুব জরুরি ভাবে আসলে আমাদেরকে উৎসাহিত করেছেন যে আমরা কি কি ভাবে আমাদের এই আত্মহত্যা প্রতিরোধ করার জন্য কি কি করতে পারবো। আমি যদি আপনার কথাগুলো সারমর্ম টানি, আমি আমার দর্শকদের জন্য আমি আরেকবার একটু ছোট্ট করে বলতে চাই রাফি ভাইয়ের কথাগুলোকে আমি সারমর্ম করে, যে আমরা মানুষটাকে একসেপ্ট করব যেভাবে আছেন উনি, আমরা তার কথাগুলো কোনো রকম জাজ না করে শুনবো, এবং তার কথাগুলো শোনার পাশাপাশি তাকে আমরা আরো বলতে উৎসাহিত করব, এবং তাকে আমরা এটা এনশিওর করব যে আপনার কথাগুলো আমাদের কাছে বা আমার কাছে গোপন থাকবে, আমি এই কথাগুলো কোনো অবস্থাতে আর কারোর সাথে শেয়ার করব না, এবং আমি অবশ্যই তাকে কোনো অ্যাডভাইস বা সলিউশন দিতে যাব না, এবং অবশ্যই আমি তাকে একটা সাপোর্ট গাইডলাইন দেওয়ার চেষ্টা করব, যে একটা পর্যায়ে যখন শান্ত হবে তখন আমি তাকে বলবো যে তুমি এই এই সেবাগুলো পেতে পারো, তুমি একজন প্রফেশনালের হেল্প নিতে পারো, প্রফেশনাল হেল্প নেওয়ার জন্য তুমি এনআইএমএইচে যেতে পারো, তুমি কানপিতে রইতে ফোন করতে পারো, তুমি কাউন্সিলিং নেওয়ার জন্য তুমি আমাদের কাছে আসতে পারেন। অবশ্যই বিড লিসেনার্স আমাদের কাউন্সিলিং সেবা দিয়ে থাকে, বিশেষ করে এই বিষয়টাতে আমরা খুবই সেন্সিটিভলি আমরা হেল্পগুলো করে থাকি। তো রাফি ভাইকে অনেক ধন্যবাদ যে আত্মহত্যা প্রতিরোধের এই বিষয়গুলো এত মানে বিশাল একটা ব্যাপারকে অনেক মানে সংক্ষিপ্ত আকারে আমাদের সাথে শেয়ার করার জন্য। আমি এখানে একটি কমেন্ট করতে চাই। নাতাশা রাত্রি বলছেন, আমাদের আশেপাশে অনেকেই ডিপ্রেশনে থাকে, ফেসবুকে তাদের কিছু আত্মহত্যা প্রবণতামূলক পোস্ট দেখতে পাই, বন্ধু বা কাছের মানুষ হিসেবে তাদেরকে আমরা কি সাহায্য করতে পারি? আমার মনে হয় যে নাতাশা রাত্রি আপনি অলরেডি রাফি ভাইয়ের কথায় এই সমাধানগুলো পেয়ে গেছেন। আমার মনে হয় যে ওই মানুষটিকে, পাশের মানুষটিকে আপনি অ্যাকসেপ্ট যদি করেন, তাকে যদি আপনি এই ফিলটা দিতে পারেন, সমমর্মী হয়ে যদি তার পাশে দাঁড়াতে পারেন, তার কথাগুলো শুনতে পারেন জাজ না করে, তাহলে নিশ্চয়ই আসলে ওই মানুষটা ফিল করবেন যে আপনার কাছে অনেক কিছু বলা যায়, এবং আপনি যদি লিসেন করতে থাকেন, আপনি যদি তাকে শুনতে পারেন, তাহলে অনেকটা উনি রিলিফ ফিল করবেন এবং উনি আপনার কাছে কথাগুলো বলতে পারে অনেক হালকা বোধ করবেন। তারপরে আপনি আস্তে আস্তে তাকে কিভাবে সাপোর্ট পাওয়া যায় সেই গাইডলাইনটা বা সেই পথটা দেখাতে পারেন, আমি যদি ভুল না করে থাকি। আমি
এবার আমরা আসলে প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে আসছি। সবাইকে মানে আমরা অনেক অনেক জরুরি বিষয়গুলো নিয়ে আমরা কথা বললাম। আমি আরেকটা কমেন্ট এখানে নিতে চাই শেষ মুহূর্তের দিকে। আমরা এখানে প্রমিতা প্রিয় লিখেছেন, ফেসবুক ইনবক্সে অনেক সময় অনেক মেসেজ পাই যেগুলো দেখে মনে হয় মেসেজটা প্রচন্ড একাকিত্ব এবং ডিপ্রেশনে ভুগছে। কিছু কথা এমনও মনে হয় যে তাদের প্রোফাইলে চাকচিক্যের অভাব না থাকলেও তারা আসলে বেঁচে থাকার আগ্রহ বা প্রেরণা হারিয়ে ফেলছে। অনেক সময় এমন মেসেজ ধৈর্য ধরে পড়ার বা উত্তর দেওয়ার সময় সুযোগ না, কিন্তু তাদের কথাবার্তা দুশ্চিন্তা তৈরি করে যে ভুল কিছু করে বসলো কিনা, এমন অবস্থায় কিভাবে তাদের সাথে কথা সেলফ হেল্প নিয়ে কিছু বলবেন? ফেসবুকে আসলে নাতাশা রাত্রি এবং প্রমিতা দুজনই নিজেরা আসলে দেখতে পেয়েছি বিভিন্ন সময়। ওকে, আচ্ছা, আমার মনে হয় এই উত্তরটা ইশরাত আপু আর কি ভালো দিতে পারবেন আর কি এই ইস্যুটাতে, কিভাবে আর কি একজন মানুষ নিজেকে সেলফ হেল্পে। শুনতে পাচ্ছেন? আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। হ্যাঁ, আপনি ইশরাত আপুকেও মিউট করে দিয়ে গেছেন। সরি। হ্যাঁ, আমি ওই প্রমিতা পিউর কমেন্টটা সম্পর্কে যদি আপনি একটু বলতেন। প্রমিতা পিউ এবং নাতাশা রাত্রি দুজনেরই আমি একই রকম যে ফেসবুকে যে বিভিন্ন রকম ইনফরমেশন গুলো আমরা পাই সেটা আসলে তাদেরকে কিভাবে সাহায্য করা যেতে পারে একটু যদি রাফি ভাই বলতেন প্লিজ। আচ্ছা, আমি এখানে আর কি যেটা বলতে চাচ্ছিলাম যে এই প্রশ্নটার উত্তর মোটামুটি একই রকম আর কি আগের প্রশ্নের মতোই, যে কিভাবে মানুষকে অ্যাপ্রোচ করতে হয় বা কিভাবে কথা বলতে হয় আর কি। যদি আমরা চেষ্টা করি, আমরা হচ্ছে কাউকে ইনভাইট করতে পারি, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান টক টু মি, হ্যাঁ, বা আমি কোনো প্রপার হেল্পের জন্য তাকে আর কি কোনো একটা গাইডলাইন দিতে পারি। বাট সেলফ হেল্পের জন্য বা নিজেকে মোটিভেট করার জন্য আমার মনে হয় ইশরাত আপু খুব ভালোভাবে এটা একটু এক্সপ্লেন করতে পারবে, যে কিভাবে নিজেকে আর কি হেল্প করতে পারে সেই মানুষটা। আপু নিজেকে বলতে যে কিনা ডিপ্রেশনে ভুগছে বা যে কিনা সুইসাইডাল, সে কিভাবে নিজেকে হেল্প করতে পারে? ওকে, সেলফ হেল্প। সো সেলফ হেল্প, আচ্ছা আমি বুঝতে পেরেছি। সিন্স আমার আসলে আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে এই টপিকটাতে যখনই সুইসাইডাল ওই জায়গাগুলো আমি অ্যাভয়েড করছি, বিকজ আমার এক্সপার্টাইজ নাই। আমি হয়তো বা জেনারেল পার্সপেক্টিভ থেকে বলছি বা আশেপাশের মানুষগুলো কিভাবে কি করতে পারে সেই জায়গাগুলোতেই বলছি। আর যদি যেটা আমি আমাকে যেটা করা হলো যে 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 কিনা সুইসাইডাল, সে আসলে নিজেকে কিভাবে আসলে মোটিভেট করতে পারে। তো আমি ওই যেটা বলছিলাম যে নিজেকে মোটিভেট করার সবচাইতে প্রথম শর্ত হচ্ছে যে নিজের পাশের লোকগুলোকে নিয়ে একটু ভাবা, বিকজ তাদের জীবনটা আমাদের সাথে জড়িত, তাদের ইমোশনস আমাদের সাথে জড়িত, তারা আমাদের সাথে কানেক্টেড। সো আমরা যদি হ্যাঁ আমাদের কষ্টটা, আমাদের না পাওয়াগুলো, সেগুলো আমরা তাদের সাথে কানেক্ট করতে পারছি না বলেই কিন্তু আমরা হতাশ, আমরা কিন্তু ডিপ্রেস এই জন্য। কিন্তু তারপরও তো আমরা তো শিক্ষিত, আমরা তো কিছুটা হলেও পড়ালেখা করেছি এবং আমরাও কিন্তু জানি যে কিভাবে আসলে নিজেদেরকে একটু হলেও হেল্প করা যায়। তো আমি যেটা বারবার বলছিলাম যে আমাদেরকে হেল্প করতে চাচ্ছে, কিন্তু আমাদেরকেও হেল্পটাকে
নিতে হবে যে আমাদেরকে যে ভালোবাসে, যে কিনা 10 বার ফোন দিচ্ছে, সেই লোকটাকে অ্যাভয়েড না করে অ্যাটলিস্ট একবার তার ফোনটা ধরি, যতই খারাপ লাগুক না কেন, বিকজ এটাতে সেও হয়তো বা কোনো না কোনোভাবে হতাশ হচ্ছে। এটা একটা চেইন, এটা একটা লুপের মধ্যে আমরা সবাই পড়ে যাব। তো সবাই যেন সবাইকে এফেক্টেড না করে ফেলি, এবং আমাদের যদি নিজেদের জীবনের এতটুকু ভালো কিছু থাকে, সেই ভালোটুকুকে ধরে বেঁচে থাকা উচিত। সবকিছু যে খারাপ একটা মানুষের জীবনে, সেটা সত্যি হতে পারে না। আমাদের অনেক ব্যর্থতা আছে, কিন্তু সেই সাথে আমাদের অনেক সার্থকতা আছে। আমাদেরকে সার্থকতার দিকে তাকিয়ে কিন্তু এগিয়ে যেতে হয় চলার পথে। আমি একটা পরীক্ষায় 80 পেলাম, আরেকটা পরীক্ষায় ফেল করলাম, দ্যাট ডাজন্ট মিন আমি পড়ালেখা ছেড়ে দিব। সো আমি যদি জীবনের চলার পথে কোনো একটা জায়গায় হোঁচট খাই, কিন্তু কোনো একটা জায়গায় আবার আমার অ্যাপ্রিসিয়েশন আছে, আমার জীবনে কোনো দায়িত্ব আছে, আমার জীবনে একটা মোটিভেশন আছে, আমি কিন্তু সেইটাকে আঁকড়ে ধরেই সামনে এগিয়ে চলবো। নট দ্যাট যেটা আমার খারাপ সেইটাকে নিয়ে আমি সারাক্ষণ পড়ে থাকবো। এরকম আমাদের মধ্যে অনেকেই আছে কিন্তু, যারা কিনা যাদের সাথে একটা জিনিস ভুল হয়েছে বা যাদের সাথে একটা জিনিস খারাপ হয়েছে, তারা ওইটা নিয়ে পড়ে থাকে, ওইটা থেকে বের হতে পারে না। সো আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে এই জায়গাটাতে আটকে থাকা যাবে না, যে হ্যাঁ ও আমাকে একটা খারাপ কথা বলছে, আম্মু আমাকে একটা বকা দিচ্ছে, আমার বোন আমার এই জিনিসটা নিয়ে খেয়ে ফেলছে, না, এটা করা যাবে না। আমার বোন অন্য অনেক কিছু আবার আমাকে দিয়ে খায়, আমার মা আমাকে যদি বকা দেয়, আমাকে কিন্তু রাতের বেলা আবার মুখে ভাতটা আমাকে খাওয়ায় দেয়। আমাকে সব সময় ভালোটাকে দাঁড়িপাল্লা রাখতে হবে, দাঁড়িপাল্লায় বড় আর ছোট মাপতে হবে, ভারী কোনটা ভারী সেটাকে আমাকে প্রায়োরিটি দিতে হবে, এবং আমাকে মনে রাখতে হবে যে লাইফ একটা খুবই সুন্দর জিনিস। এই মুহূর্তে আমরা যদি অনেক মানুষের যদি উদাহরণ দেখি, অনেকেই জীবনে হোঁচট খেয়েছে, অনেকেই জীবনে ব্যর্থ হয়েছে, কিন্তু তারা ওই হোঁচট এবং ব্যর্থতার থেকে শিক্ষা নিয়েছে এবং তারা সামনে এগিয়ে গেছে, এবং তারা অনেক ভালো কিছু করেছে, যাদেরকে থেকে আমরা কোনো কিছু এক্সপেক্ট করি নাই। যেই বাচ্চাটা সবসময় ফেল করতো, সেই বাচ্চাটা কিন্তু ইউনিভার্সিটি থেকে ভালো করে, আবার যে বাচ্চাটা ইউনিভার্সিটিতে সিজিপিএ কম, সেই বাচ্চাটা ওয়ার্ক সেক্টরে গিয়ে কিন্তু অনেক ভালো করে, বিকজ রাইট কাইন্ড অফ মোটিভেশনের একটা ব্যাপার থাকে। সবকিছু কিন্তু স্কুলে যে সবাই সবকিছু ভালো করবে এরকম না, ওয়ার্ক সেক্টরে গিয়ে দেখা যায় যে বাচ্চাটা হচ্ছে খেলাধুলায় ভালো, তার ইন্টারাকশন ভালো, যে কিনা লেখাপড়ায় ভালো, সে আবার গিয়ে কিন্তু ইন্টারঅ্যাক্ট করতে পারছে না। সো এই জিনিসটাকে সবসময় হোপ রাখতে হবে, হোপ লুজ করা যাবে না। একটা কোনো কিছু টার্গেট করে বা একটা কোনো কিছু ভালো জিনিসকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে হবে। অনেক মানুষ এভাবে বেঁচে থাকে, আমরা সবাই এভাবে বেঁচে আছি, আমাদের সবার ব্যর্থতা আছে, সবার হতাশা আছে, সবার ডিসঅ্যাপয়েন্টমেন্ট আছে, সবার না পাওয়া আছে, কিন্তু তারপরও আমরা এগিয়ে যাচ্ছি। এই লকডাউনে করোনার মধ্যে আমরা অনেক মানুষ বেকার, অনেকের চাকরি চলে গেছে, আমি নিজেও তাদের মধ্যে একজন। আমার কাজ সব বন্ধ, কিন্তু আমার মুখে দেখেন কত বড় একটা হাসি, এই হাসি নিয়ে বেঁচে আছি। যেই আমাকে বলছে আরে কি করবা, তোমার তো সব কাজ বন্ধ, আমি বলি যে আরে সব তো ইন্ডাস্ট্রিয়ালিস্টদেরও কাজ বন্ধ, কোটিপতিরা বসে আছে, সবার কাজ বন্ধ, গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ, পুরো ওয়ার্ল্ড ওয়াইড ইকোনমি কোল্যাপস করতেছে, আমি যে বেঁচে আছি আলহামদুলিল্লাহ। দ্যাটস হাউ আই এম মোটিভেটিং মাইসেলফ, বিকজ আমারও তো ফিনান্সিয়াল ডিস্ট্রেস হচ্ছে, আমার ইমোশনাল ডিস্ট্রেস হচ্ছে, আমি বাসার মধ্যে বসে আছি, আমি কোনোদিন ঘরে বসে থাকার মানুষই না, আমি 10 বছর চরকির মতো ঘুরলাম। সেই মানুষটা যখন একটা ঘরের মধ্যে, চার দেয়ালের মধ্যে যখন সে আটকা পড়ে যায়, তার কোন লেভেলের স্ট্রেসটা হয় সেটা তো আমিও জানি। কিন্তু প্রথমে আমিও ডিপ্রেস ছিলাম, হতাশ ছিলাম, কিন্তু লেটার অন আমি নিজেকে মোটিভেট করেছি যে না, এটা আমার একার প্রবলেম না, ঘরে ঘরে এই প্রবলেম। এবং আপনি বিশ্বাস করেন, আপনার যে সমস্যা যে হতাশায় আপনি ভুগছেন, এই হতাশায় আরো 10 জন ভুগছে, কিন্তু তারা লাইফকে চুজ করছে এবং তারা এগিয়ে যাচ্ছে। সো আপনি পিছায় পড়বেন না, আপনাকেও আগাতে হবে। ওয়াও, ধন্যবাদ, অনেক ধন্যবাদ ইরশাদ আপু। আপনি আসলে মানুষকে যেভাবে ইন্সপায়ার করছেন, আমরা এখন মূল কারণটা বুঝতে পারছি যে আপনাকে এত মানুষ কিভাবে এত ভালোবাসে। এবং এই যে পজিটিভ অ্যাপ্রোচের কথা বললেন, আপনি বললেন যে বাচ্চাটা স্কুলে ভালো না, সে হয়তো বা কলেজে যেয়ে অনেক ভালো করবে, যে বাচ্চাটা কলেজে ভালো না, সে হয়তো বা কার্যক্ষেত্রে বা কর্মক্ষেত্রে অনেক ভালো করবে। সঠিক মোটিভেশনে কিন্তু ওই মানুষটা কোনো একদিন ভালো করবে। সো তার এই ভেঙে পড়া যাবে না, তাকে এগিয়ে যেতে হবে। এখনকার এই সময়টা হয়তো বা থাকবে না, পরবর্তীতে অন্য নতুন সময় আসবে। এবং আপনি আরেকটা জিনিস বলেছেন, পজিটিভ অ্যাপ্রোচ। এই মানে আপনার চারিদিকে সবার কাজ হারিয়ে গেছে, মানে কারো কাজ নেই, সারা বিশ্ব কলাপস করছে, তারপরেও আপনার মুখে চমৎকার হাসি। এবং এই যে পজিটিভ অ্যাপ্রোচ, এটা কিন্তু বেঁচে থাকার মানুষের আয়ু বাড়ায় দেয়, কোনো কোনো ক্ষেত্রে মানুষের আয়ু বেড়ে যায়। এই সম্পর্কে কিন্তু একটু রাফি ভাই একটু আপনাদেরকে একটু শেয়ার করবেন, একদম শেষ মুহূর্তে আছি আমরা একটু রাফি ভাইয়ের কাছে শুনতে চাই, পজিটিভ অ্যাপ্রোচ মানুষকে কিভাবে ভালো থাকতে সাহায্য করে বা সুন্দর জীবনে সাহায্য করে। এটা দিয়ে আমরা আসলে আপনি এই কথাটির মাধ্যমে অবশ্যই শেষ করব। আপনি একটু পজিটিভ অ্যাপ্রোচ সম্পর্কে আমাদের একটু বলবেন প্লিজ। আচ্ছা, এই পজিটিভ অ্যাপ্রোচের ইয়ে করতে চাই যেটা,
সেটা হচ্ছে যে পাওলো কোয়েলোর একটা উক্তি আর কি, জানা নানা সিনেমা টিনেমা সব কাছে জায়গায় ব্যবহার করা হয়, যে আপনি যদি কিছু চান সারা দুনিয়া হচ্ছে কনস্পায়ার করে যে কিভাবে হচ্ছে আপনি সেটা পেতে পারেন, অর্থাৎ সবাই আপনাকে সহযোগিতা করে, রাইট? সো আমাদের আর কি পজিটিভিটি ঠিক এমনই একটা আর কি সংক্রামক এবং এমন একটা ইফেক্টিভ ওয়ে, যেখানে হচ্ছে আমাদের যে কোনো ইস্যুকে যদি আমরা পজিটিভলি দেখি, তখন সেটা থেকে পজিটিভ আউটকাম আসার সম্ভাবনাই বেশি থাকে, এবং আমাদের কাজে কর্মে সেগুলোর প্রভাব ফেলে, এবং আমাদের ইমোশনাল ওয়েলবিং এর জন্য এটা একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। কেন ফেলে এটা আমি বলি, আপনারা পার্সোনাল লাইফে এবং যারা অডিয়েন্স তারাও আর কি রিলেট করতে পারবেন। আপনার চারপাশে এমন কিছু মানুষ আছে যাদেরকে হচ্ছে আপনি পছন্দ করেন না। কেন করেন না? কারণ হচ্ছে তারা নেগেটিভ কথা বলে, এবং আপনারা কিছুদিন কথা বলেন তার সাথে, তারপর তাকে অ্যাভয়েড করেন। কেন? ওর কাছে গেলে হচ্ছে কমপ্লেইন 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 সবকিছু নিয়ে, এবং এরা কনসিস্টেন্টলি কনস্ট্যান্ট একটা স্ট্রেসের মধ্যে থাকছে। অন দ্য আদার সাইড, যে মানুষটা হচ্ছে পজিটিভলি লাইফটাকে ভিউ করে বা দেখে, সেই মানুষটা হচ্ছে একটা ডিজাস্টারের মধ্যেও আশা দেখতে পায়। হ্যাঁ, যেমন আপু যেটা বললেন যে জব টব হারিয়ে গেছে, তবু আর কি জানি যে এখান থেকে বের হতে পারবো। সারা পৃথিবী ডিজাস্টারের মধ্যে আছে, কিন্তু আমরা চেষ্টা করলে এখান থেকে বের হতে পারবো। এখন এই ট্রান্সফরমেশনটা আসলে একটু কঠিন, যিনি আর কি যার মধ্যে নেগেটিভ এক্সপিরিয়েন্স গুলো বেশি হয় তাদের জন্য একটু কঠিন, যে এই আর কি নেগেটিভিটি থেকে পজিটিভ হওয়া। কিন্তু যখন হচ্ছে আপনারা যারা প্রাইমারি স্কুলে বাংলা বাক্য পড়েছেন, সেখানে দেখবেন যে ইতিবাচক বাক্যকে নেতিবাচক বাক্যে পরিণত করা যায়, নেতিবাচক বাক্যকে ইতিবাচক বাক্যে পরিণত করা যায়। সো আপনারা জাস্ট একটা কাজই করতে পারেন, সেটা হচ্ছে যে আপনার লাইফের যে নেগেটিভ মেসেজ গুলো আছে সেগুলো একটু দেখুন, সেগুলো কোর বিলিফ গুলো কি সেগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করুন, করে সেটাকে জাস্ট পজিটিভে রূপান্তর করুন। অর্থাৎ নেতিবাচক বাক্যটাকে ইতিবাচকে নিয়ে আসুন, নিয়ে এসে দেন নিজেকে সেলফ টক করেন, নিজেকে বলেন দিস টাইম উইল পাস, দিস স্ট্রাগল উইল পাস, উইল সার্ভাইভ, আমি পারি, আমার সেই যোগ্যতা আছে, আমি শিখবো, আমি চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারবো, এবং আমি ভবিষ্যতের স্বপ্ন দেখতে পারি। আমরা অবশ্যই স্কেপটিক্যাল হব, আমরা অবশ্যই ক্রিটিক্যাল হব, আমরা অবশ্যই বাধাগুলো আইডেন্টিফাই করব, আমরা অবশ্যই বিপদগুলোকে ট্যাকেল করব, কিন্তু আমরা যে কোনো অবস্থায় যেন আমাদের নিজেদের পজিটিভ অ্যাটিটিউডটা ধরে রাখতে পারি। এটা আমাদের শুধু লাইফ স্ট্রাগল যে ইজি করবে সেটা না, আমাদের মেন্টাল হেলথকে ভালো রাখতে এটা অনেক রোল প্লে করে। সো এই কারণে আমি এটা বলে আবার শেষ করতে চাই যে আপনি যদি সুইসাইড বা যে কোনো মানসিক অশান্তি থেকে ভালো থাকতে চান, তাহলে হচ্ছে সেখানে একটু চেষ্টা করবেন যাতে হচ্ছে এই ভালো থাকার জন্য যে চর্চাগুলো করা দরকার সেগুলো আমরা করব, এবং সেই চর্চার পাশাপাশি আমরা হেল্প সিক করব। অর্থাৎ আপনি এই অবস্থা থেকে বের হতে চান, এবং যখন বের হবেন তখনই হচ্ছে আসলে এটা আপনাকে অনেক হেল্প করবে। প্লিজ, আমার মনে হয় আমি কথা শেষ করতে পারছি। ধন্যবাদ রাফি ভাই, একদম চমৎকার ভাবে আমাদেরকে এই বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার জন্য। এবং আপনি একটা হ্যাঁ, তো ধন্যবাদ আপনাকে। চমৎকার ভাবে আপনি আসলে আমাদের একদম শেষ মুহূর্তের কথাগুলো বলেছেন আমাদেরকে। আপনি একটা জরুরি পয়েন্ট বলেছেন, যেটা হচ্ছে যে আমাদের ভাবনাকে বদলালে বা আমাদের কথাগুলো বদলালে কিন্তু আমরা আসলে আমাদের জীবনকে বদলে দিতে পারি। এটা চমৎকার ভাবে আমাদের এই জিনিসগুলো ইন্সপায়ার করবে, আমরা বিশ্বাস করি। এবং একদম মানে আমাদের অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে আমরা আপনার কথার জন্য, আপনার সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা শেষ মুহূর্তে সেই ইশরাতকে হারিয়ে ফেললাম। উনি সম্ভবত ইন্টারনেট থেকে ডিসকানেক্ট হয়ে গেলেন। তো আমরা একটু কয়েকটা মিনিট সময় নিতে চাই, আসলে ওনার জন্য অপেক্ষা করতে চাই, কারণ এত চমৎকার ভাবে ইশরাত আপু বলেছেন। আমরা ওনাকে আসলে শেষ মুহূর্তে ধন্যবাদ না দিয়ে আসলে যাওয়াটা, হ্যাঁ, শেষ মুহূর্তে ধন্যবাদ না দিয়ে ইশরাত আপু চলে আসছেন আমাদের মাঝে। আমরা আসলে খুবই মানে মিস করতাম, আমরা আসলে শেষ মুহূর্তের কথাগুলো বলছি। তো রাফি ভাই বলছিলেন যে জীবন বদলে যাবে যদি আমরা আসলে ভাবনাটাকে বদলে ফেলি, বা আমরা আমাদের কথাগুলোকে বদলে ফেলি, তাহলে কিন্তু আমাদের জীবনটা বদলে যেতে পারে। আমরা চেষ্টা করব আমাদের যারা দর্শকরা আছেন, যারা ভিউয়াররা আছেন, তারা পজিটিভলি ভাবনার মাধ্যমে তাদের নিজেদের এবং তাদের আশেপাশের মানুষদেরকে
আরো অনেক ভাবনার বা পজিটিভিটি। আমি ইরশাদ আপুকে আপনার ব্যস্ততম সময় থেকে আমাদেরকে যেটুকু সময় দিয়েছেন, আপনার কাছে আমরা অনেক অনেক কৃতজ্ঞ, এবং আপনিও আমাদের এই ধারণাকে বা আত্মহত্যা প্রতিরোধের এই আন্দোলনে আপনিও একজন সঙ্গী হিসেবে আমাদের পাশে, আপনাকে সবসময় পাশে পাবো, এটা আমরা আশা করছি। আপু, আপনি লাস্ট মোমেন্টে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আসলে আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ যে আপনারা আমাকে মনে করেছেন যেখানে কথা বলার জন্য। আমি খুবই টেনশনে ছিলাম, নার্ভাস ছিলাম যে এটা আসলে অনেক বড় একটা ইস্যু, এবং আমার যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কোনো কথায়, আমি যদি কাউকে কোনো রং মেসেজ দিয়ে থাকি, সেটা আপনারা মানে আন্তরিকতার সাথে দেখবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটা আশা করি। এবং আমি একটা জিনিসই সবাইকে রিকোয়েস্ট করবো যে আমরা যেন আমাদের কম্প্যাশনের জায়গাটাতে ঠিক থাকি, আমরা যেন সবাই সহযোগিতা করি, সহমর্মিতার জায়গাটা ঠিক রাখি, এবং আমরা যেন আমাদের ইগো, আমাদের ফেম, আমাদের যে কোনো কিছুকে যেন আমাদেরকে ওভার পাওয়ার করতে না দেই, যে যেন আমরা একটা মানুষের সাথে কানেক্টই না করতে পারি। সো আমরা যেন আমাদের আশেপাশের মানুষের সাথে কানেক্ট করতে পারি, এই সুযোগটুকু যেন আমরা আসলে সবার জন্য রাখি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ ইরশাদ আপু, অনেক ধন্যবাদ ফয়সাল রাফি ভাই আমাদের এই আমরা আগামী পর্বে রানা ভাই কি শুনতে পাচ্ছেন আমাদের? রাফি ভাই তাহলে আজকে প্রোগ্রামটা শেষ করেন। হোস্ট তো উনি, সো ওনার এন্ড থেকে শেষ না হলে আমরা লাইভেই থাকবো। তাহলে আমরা গল্প করতে থাকি। হ্যাঁ, আমরা গল্প করি। তবে ডক্টর যে কিনা সাইকোলজিস্ট থাকেন, হ্যাঁ, সে যদি আপনার মতন হন, যে কিনা এত হাসি মুখে কথা বলেন, এত সুন্দর করে ধীরে ধীরে সবাইকে সবকিছু বুঝিয়ে বলেন, আই এম শিওর যে যারা ভয় পায় কাউন্সিলরের কাছে যেতে বা হেল্প নিতে, আই এম শিওর যে আপনাকে দেখে সবাই এনকারেজ হবে যে হ্যাঁ, একজন মানুষ আছেন যার সাথে কথা বলা যাবে। তো আমি আসলে সবাইকে অনুরোধ করব যারা দেখছেন, যে যদি কেউ এরকম থাকেন যে কিনা ডিপ্রেশনে আছেন, হতাশায় ভুগছেন, হয়তো বা সুইসাইডাল না, ইয়েট ইউ আর লুকিং ফর সামওয়ান যার সাথে ইউ ক্যান টক, যে আপনাকে চেনে না, যে আপনাকে জাজ করবে না, তো আপনি কিন্তু বিডি লিসেনার্স। আমি নামটা শুনে ভেবেছিলাম যে এটা হচ্ছে মনে হয় কোনো রেডিও স্টেশন, তো এখন আমি যেটা বুঝলাম বিডি লিসেনার্স হচ্ছে দে আর হেয়ার টু লিসেন টু ইউ, তারা হচ্ছে দে আর লিসেনার্স, তারা আপনারটা শুনবে অ্যাকচুয়ালি। তো এটা কোনো রেডিও স্টেশন না, বিভ্রান্ত হবেন না, আপনারা এসে আপনাদের কথা বলবেন এবং ওনারা শুনবেন। আমি আবার দুঃখিত, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম, আমি আবার দুঃখিত। তো বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। করে দিতে আপনার লাগবে না, আপু শেষ করে। ধন্যবাদ, ধন্যবাদ ইরশাদ আপু, এই ক্রান্তিকালীন সময়ে হাল ধরার জন্য আপনাকে আবার ধন্যবাদ। ফয়সাল রাফি ভাইকে ধন্যবাদ। আমরা আগামী সপ্তাহে সোমবার আবার ফিরে আসবো আপনাদের কাছে রাত 9টায় মনসমীক্ষণ পর্ব 6 নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।